হিট পাম্প যেহেতু, তার মানে ইন দিস কেস আমি কি করতেছি, T1 আর T2 টেম্পারেচার ডিফারেন্সটা কোনটা বেশি কোনটা কম। ধর আমি ঘরটা ঠান্ডা করতে চাচ্ছি, তার মানে আমার কোল্ড টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার এগেইনস্ট দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট টেম্পারেচারটা নিয়ে যাওয়া লাগবে, রাইট? সো ইন দিস কেস কোন টেম্পারেচারটা বেশি, T1 বেশি না T2 বেশি? T1 বেশি। ঠান্ডা করতে যাচ্ছে না আমি। সো ঘরে আচ্ছা উদাহরণ নাম্বার দিলে যে আপনার ভেতরে ঘরের ভেতরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আপনি এখন ঘরের ভেতরে 15 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে যাচ্ছেন, তার মানে কি আপনি যদি 15 ডিগ্রি থাকে ঘরের ভেতরে, আপনি এখান থেকে টেম্পারেচার বাইরে দিতে চান, এটা কি ন্যাচারাল আপনার সাইকেলের এগেইনস্টে যাচ্ছে না, গ্রেডিয়েন্টের এগেইনস্টে যাচ্ছে না? টেম্পারেচার কখন হায়ার টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে মুভ করতে চাই, রাইট? লোয়ার টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার মুভ করতে হলে আমাকে কি করতে হবে, সিস্টেমের উপরে কাজ করতে হবে না? ইন দিস কেস আমার ওয়ার্ডটা ইনপুট দেওয়া হবে সিস্টেমের ভিতরে। হিট ইঞ্জিনের জন্য কি ছিল আমার, যদি আমি মনে করি হিট ইঞ্জিনের টেম্পারেচার ডিফারেন্স ইউজ করে আমি একটা কাজ করছিলাম, যে এখানে টেম্পারেচারটা বেশি ছিল, এখানে টেম্পারেচারটা কম ছিল, সো ন্যাচারালি ও ফ্লো করতে চায়, এই জন্য ওই ফ্লোটা, ওই এনার্জিটা, হিট ট্রান্সফারটা, হিট ট্রান্সফারটা, এনার্জি ট্রান্সফারটা ইউজ করে আমি একটা কাজ করছি। আর হিট পাম্পের জন্য আমার কি করতে হচ্ছে, আমার কিন্তু এই ন্যাচারাল ফ্লোর এগেইনস্টে যেতে হচ্ছে, রাইট? ন্যাচারাল ফ্লোর যদি এগেইনস্টে যেতে হয় তাহলে আমার ওয়ার্কটা কি দিতে হবে, ইনপুট দিতে হবে সিস্টেমের ভিতরে, রাইট? ঠিক আছে, তার মানে আমার ওয়ার্ক করতে হচ্ছে। সো আমার এয়ার কন্ডিশনে কিন্তু আমার হিট পাম্প এবং হিট পাম্পের জন্য আমার কাজ করতে হচ্ছে, তার মানে এই যে 2 টন 1 টন বলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু এয়ার, 1 টন এয়ার ঠান্ডা করে দিতে হবে এটা কিন্তু না, এখানে একটা হিসাব আছে। হিসাবটা হলো যে ধরেন আপনি 1 টন বরফ রাখলেন, আপনি একটু পুরানো একটু ফেস ডায়াগ্রামে একটা জিনিস একটু রিভিউ করি আমরা, যে আমরা যদি যে কোনো একটা এই পার্টটা মুছে দিলাম, এগুলো জাস্ট আমরা পুরোনো জিনিসটা রিভিউ করতেছি। সো ধরেন যে আপনার কাছে একটা এক্সপেরিমেন্ট করি, হট এক্সপেরিমেন্ট করি, এটা ল্যাবে করা যায়, যে ধরেন আমি ধরেন এখানে আমার কাছে লেটস সে সার্টেন অ্যামাউন্ট m ম্যাসের একটা বরফ আছে, একটা বরফ আছে, রাইট? আমি এখন এই বরফটা টেম্পারেচারে নিয়ে গেছি যে পানি সাধারণ 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার কোথায়, কোন টেম্পারেচারে সলিড পাই, কোন টেম্পারেচার আইস ফর্ম করে, আমি 0 ডিগ্রিতে 1 অ্যাটমসফিয়ারে আমাদের স্ট্যান্ডার্ডে, রাইট? সো ধরেন 0 ডিগ্রি, আমি এটা টেম্পারেচার নিয়ে গেছি ধরেন -100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিংবা কেলভিনও কনভার্ট করতে পারি। ধরেন যে ইনিশিয়াল টেম্পারেচার হলো -100 ডিগ্রি, হতে পারে না? বরফের টেম্পারেচার তখন তার পানি থাকবে না, ফেজ তো চেঞ্জ হয়ে গেছে, তখন এটা সলিড, রাইট? আচ্ছা, আমি যেটা চিন্তা করি যে ধরেন টাইম টেম্পারেচার আর টাইমের এগেইনস্টে আমি একটা প্লট করতে চাচ্ছি, যে আমি -100 ডিগ্রি সেন্টিগ্রেডের এক টুকরা বরফ আমি রেখে দিলাম একটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, ঠিক আছে, বাইরে রেখে দিলাম। এখন এটা কি করবে, এর ন্যাচারাল টেন্ডেন্সি কি হবে, ইট ইজ অ্যাবসর্বিং এনার্জি ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, সারাউন্ডিং এনার্জি অ্যাবসর্ব করছে, রাইট? এটা তো করবে, কারণ ওর টেম্পারেচার লো, সারাউন্ডিং এর টেম্পারেচার লেটস সে 100 লেটস সে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, সারাউন্ডিং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সো সারাউন্ডিং এর যে এনার্জি এর থেকে ওটা বেশি না, ও আস্তে আস্তে অ্যাবসর্ব করতে থাকবে। সো টেম্পারেচারটা আমি যদি চিন্তা করি টেম্পারেচারটা কি হবে, ধরেন এটা আমার স্কেলটা হলো -100 ডিগ্রি, সো টেম্পারেচারটা কি গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে না উইথ টাইম, যত টাইম যাবে তত টেম্পারেচারটা বাড়তে থাকবে। ইট মে নট বি লিনিয়ার, একটা কার্ভ হতে পারে, বাট আমরা জাস্ট বোঝার জন্য চিন্তা করলাম যে এই টেম্পারেচার বাড়বে এটাতে বুঝতেছি যে আমার রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু টাইম ইজ পজিটিভ হবে, রাইট? ইট উইল বি পজিটিভ, গ্রেডিয়েন্ট পজিটিভ হবে। এখন লেটস সে আমি 0 ডিগ্রিতে রেজ করলাম, ঠিক আছে, 0 ডিগ্রি, এবং আমি এখানে ধরে নিলাম যে আমার 1 অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আমার কন্ডিশন কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইয়ে হলো 1 অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্ট কন্ডিশন। যদি হয় ধর একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, এই পার্টটা ধরো আমি T1, ঠিক আছে, এই টেম্পারেচারটা ন্যাচারালি যদি আমি চিন্তা করি আমার কি হওয়া উচিত, টেম্পারেচারটা এই ট্রেন্ডটাই ফলো করা উচিত না, কারণ আমার অ্যাটমসফিয়ার টেম্পারেচার তো 20 ডিগ্রির নিচে যাচ্ছে না, রাইট? আমি ওপেন কন্ডিশনে চিন্তা করতেছি, ইটস নট এ ক্লোজ সিস্টেম অর আইসোলেটেড সিস্টেম, ইটস এ ওপেন সিস্টেম, রাইট? সিস্টেমটা ইম্পর্টেন্ট।
এখন তো আমার কি ন্যাচারালি কি আমার টেন্ডেন্সি হওয়া হচ্ছে টেম্পারেচারটা উইল ইনক্রিজ ইনডেফিনিটলি, রাইট? যতক্ষণ পর্যন্ত না এটা 20 ডিগ্রি রিচ করছে, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন রিচ করছে। কিন্তু রিয়েলিটিতে কি তা হচ্ছে? আপনি যদি এক্সপেরিমেন্ট করেন দেখবেন এই জায়গাটা গ্রাফটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে রুম টেম্পারেচারে রিচ করলে মানে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রুম টেম্পারেচার না, এটা রুম 0 ডিগ্রি। ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এই কনসেপ্টে আনতেছি যে এইচভ্যাক সিস্টেমে ধরুন আমরা বলি যে 1 টন এসি, এটা কেন 1 টন ওই জায়গাটা আসতেছে? এগুলো কিন্তু আগেই বলছি আমি, আপনাদের কিন্তু মনে করে দিচ্ছি যে ফেজ চেঞ্জ ইজ এ ইম্পর্টেন্ট কনসেপ্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। There is a very interesting কি বলবো সাবজেক্ট আছে called phase change material, PCM বলে। ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা একটা কনসেপ্ট একটু বুঝতে। এখন আমাদের টেম্পারেচারটা বাড়ছে কিন্তু আমি দেখতেছি আমার জেনারেলি এই ট্রেনটা হওয়া উচিত, তো এই ট্রেনটা ফ্ল্যাট একটা ট্রেন। ইন্টারেস্টিং, আমার টেম্পারেচারটা বাড়া এবং এটা এই বরফের টুকরো অ্যাটমসফিয়ার থেকে এনার্জি আসলে পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এনার্জিটা অ্যাবজর্পশন চেঞ্জ হয় না, বিকজ থার্মোডাইনামিক্সের ল কি বলে? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলে যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে ও হিট অ্যাবজর্ব করতেই থাকবে। There is already temperature difference এখনো আছে। আমার বরফের টেম্পারেচার হলো 0 ডিগ্রি, কিন্তু আমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার হলো 20 ডিগ্রি। সো ওখানে অ্যাবজর্ব করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু থেমে নেই। তার মানে এই সিস্টেমের মধ্যে এনার্জি তো আসতেছে, কারণ টাইম পার হচ্ছে। এটা হচ্ছে লিকুইডে কনভার্ট হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে। ধরে এটা কিছু বলতো, কিন্তু ও তো আসতেই আছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, এখানে কি আবার সলিড থাকবে? সলিড লিকুইড, সলিড থেকে লিকুইড হবে। এই পার্টটা কি হচ্ছে? সলিড টু লিকুইড, ইকুইলিব্রিয়াম, রাইট? তার মানে আমার বরফটা গলে গলে কিন্তু পানি হচ্ছে এই জায়গাটা, তাই না? 0 ডিগ্রিতে বরফটা কি আর বরফ থাকছে? পানিতে কনভার্ট হচ্ছে, কিন্তু বরফ আর পানির টেম্পারেচার 0 ডিগ্রি থাকছে, চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে, there is a phase change, solid to liquid। আমি যদি তার মানে এখানে সিস্টেমের মধ্যে তো আমার এনার্জি যাচ্ছে, তো তাহলে এনার্জিটা যাচ্ছে কই? এনার্জিটা লুকায় আছে। এই জন্য এটাকে বলে লেটেন্ট। লেটেন্ট মানে লুকায় থাকা, লেটেন্ট হিট। এই হিটটা কোথায় যাচ্ছে? 1 to 3 Celsius like car না, আমরা এখানে দেখেন এই পয়েন্টটা, আপনি এই পার্টটা দেখেন, এই পার্টটা আমার কি হচ্ছে? ডিটি মানে এটা কি পজিটিভ, বাড়ছে, এনার্জি ইনপুট আসা থেকে বাড়ছে। এই পার্টটাই কিন্তু 0। তার মানে আমার গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার সিস্টেমের মধ্যে এনার্জি ইনপুট আসতে আছে এবং এনার্জিটা ডিস্ট্রয় হচ্ছে না, এনার্জি তো অন্য ডাইমেনশনে যাচ্ছে না, কোথাও না কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোয়েশ্চেনটা হলো কোথায় যাচ্ছে? সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা দেখেন যে এইটার অ্যাপ্লিকেশনটা কি আপনি এখানে চিন্তা করেন যে আমি সিস্টেম থেকে এনার্জি অ্যাবজর্ব করতেছি কিন্তু আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। মানে আমার কমন সেন্স কি বলে যে আমি যদি কোথাও হিট নিতে থাকি ওটা টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, কিন্তু এটা দেখেন কত পাওয়ারফুল একটা জিনিস, আমি এতটুকু এনার্জি অ্যাবজর্ব করে ফেলতেছি। কারণ এখানে কতটুকু হিটটুকু, যেই টাইমটুকু আছে, ধরেন এ পার ইউনিট টাইমে সিস্টেম থেকে রেডিয়েটিভ হিট পাচ্ছে ধরেন 10 জুল পার সেকেন্ড, কিন্তু এতটুকু সময়ের জন্য কিন্তু হিট নিয়েই যাচ্ছে, কিন্তু হিটটা কোথাও যাচ্ছে না, টেম্পারেচার বাড়ছে না। সো লেটেন্ট, এটা লুকায় আছে, লেটেন্ট মানে লুকায়, লেটেন্ট হিট। তার মানে এই হিটটা কোথায় যাচ্ছে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলতে পারবেন কোথায় যাচ্ছে হিটটা? কারণ হিট তো ডিস্ট্রয় হচ্ছে না, মলিকিউলার এনার্জি বাড়তেছে, এনট্রপি চেঞ্জ হচ্ছে, আপনি বেড়ে যাচ্ছে, মানে যে ডিসঅর্ডার বেড়ে যাচ্ছে, বেসিক্যালি ওই জায়গাতে এনার্জি যাচ্ছে। এনট্রপি বেসিক্যালি মানে হলো আপনার কতগুলো মাইক্রোস্কেল থাকতে পারে মলিকিউলস, সোজা কনসেপ্টে যদি বলি, আপনি যে বরফের স্ট্রাকচার চিন্তা করেন, বরফের একটা রেগুলার ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে না? ইয়েস স্যার, রাইট? ধরেন কোনো ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে বরফে, কিন্তু পানির কি এরকম রেগুলার ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে? না, ডিসঅর্ডার আছে, কারণ লিকুইড ফর্ম, ভলিউমটা ফিক্সড আছে কিন্তু শেপটা ফিক্স না, চারপাশে মুভ করছে। তার মানে আপনি চিন্তা করেন, আপনি এটি মাথায় খাটান যে আমার যখন সলিড ক্রিস্টাল স্ট্রাকচার ছিল তখন ওর অর্ডার কম ছিল না বেশি ছিল? অর্ডার বেশি ছিল, স্ট্রাকচার ছিল, এনার্জি কম ছিল সিস্টেমের মধ্যে। একটা সলিড পার্টিকেলসের এনার্জি বেশি থাকবে, একটা লিকুইড পার্টিকেলসের এনার্জি বেশি থাকবে। সলিড এনার্জি বেশি, এখন ভাইব্রেশন তো রেস্ট্রিক্টেড, আমি এইটুকু বাইরে মুভ করতে পারতেছি না পার্টিকেলস, কারণ এটা ক্রিস্টাল স্ট্রাকচার। কিন্তু লিকুইড পার্টিকেলস যে কোনো জায়গায় মুভ করতে পারছে, তো প্রত্যেকটা মলিকিউলের পার ইউনিট এনার্জি বেশি, রাইট?
ক্লিয়ার কনসেপ্টটা? তার মানে আমার যদি এখন এই অর্ডার অবস্থা থেকে ডিসঅর্ডার অবস্থায় যেতে হয়, আমার সিস্টেমের মধ্যে এনার্জি দেওয়া লাগবে না, রাইট? তার মানে আমার সিস্টেমের ভেতরে যদি আমি এনার্জি দেওয়া লাগে, তো কোথা থেকে তো কোনো এনার্জি আসা লাগবে? এখানে কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, জাস্ট ওর সিস্টেমটা এই বন্ডিং গুলো ভেঙে যাচ্ছে, এই ক্রিস্টালের ভেতরে যে বন্ড গুলো আছে ওগুলো ভেঙে যাচ্ছে। এটা কিন্তু আমার মনে করেন যে H2O বন্ডটা ভাঙতেছে, এই বন্ডটা ভাঙতেছে না, এটা কেমিক্যাল বন্ড, রাইট? এই বন্ডটা ভাঙতেছে না, কিন্তু এদের মাঝখানে যে ইন্টারমলিকুলার ফোর্স গুলো আছে ওইটা ভাঙতেছে। সো ওইটা ভাঙতে একটা এনার্জি লাগবে না? একটা বন্ড মনে রাখবেন যে যদি একটা স্টেবল ফর্ম, ইম্পর্টেন্ট জিনিসটা স্টেবল বন্ড ফর্ম হয়, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। যে স্টেবল বন্ড ফর্ম হয় তার মানে ও সবসময় এনার্জি রিলিজ করবে, হিট রিলিজ হবে, কিন্তু যে কোনো ফর্ম এনার্জি রিলিজ হবে, স্টেবল বন্ড কোয়েশ্চেন রাখেন। সো দেখবেন যে বেশিরভাগ রিঅ্যাকশনস যেগুলো আপনার কি বলবো যে স্পন্টেনিয়াসলি হয়, ওগুলো কিন্তু এক্সোথার্মিক হয়, হিট রিলিজ করে। এন্ডোথার্মিক রিঅ্যাকশন খুবই কম, এন্ডোথার্মিক রিঅ্যাকশন আপনি স্টেবল হয় না, ঠিক আছে? এন্ডোথার্মিক এরকম হতে পারে অ্যাটমসফিয়ার থেকে এনার্জি কালেক্ট করতেছে। দেখ আপনি এইবার চিন্তা করেন, এটা কিন্তু একটা এন্ডোথার্মিক ফেজ চেঞ্জ, কারণ অ্যাটমসফিয়ার থেকে হিট চেঞ্জ নিচ্ছে, নিয়ে সিস্টেমের মধ্যে দিয়ে দিচ্ছে, কিন্তু টেম্পারেচার বাড়তেছে না। সো এই টেম্পারেচারটা কোথায় যাচ্ছে, হিটটা কোথায় যাচ্ছে? হিটটা যাচ্ছে হলো সিস্টেমের ফেজ চেঞ্জ করার জন্য। তার মানে ও কিন্তু এতখানি এনার্জি অ্যাবজর্ব করবে। এখন এতক্ষণ কথা বলার পর আমি যেটা বলতেছি এই পার্টটা বুঝতেছি। এখন যখন সবগুলা আইস পানিতে কনভার্ট হবে, তারপরে কিন্তু ও যে রুম টেম্পারেচার পর টেম্পারেচার বাড়বে না, কারণ ওর আপনি স্কোপ নাই, গ্রেডিয়েন্ট তো নাই টেম্পারেচার ওইটা, তারপরে আবার দেখবেন টেম্পারেচার বাড়বে। এখন এই পার্টটাই কি? এই পার্টটা ফুললি সলিড, এই পার্টটা সলিড প্লাস লিকুইড, এই পার্টটা লিকুইড না, জাস্ট লিকুইড। যদি এটা 100 ডিগ্রি ক্রস করে তাহলে আবার দেখতে হবে, তখন এটা লিকুইড টু গ্যাস না 20 ডিগ্রি বলতেছি। কিংবা আমি এটা এখন দেখুন তো রুম টেম্পারেচার এক্সপেরিমেন্ট দেখালাম, আমি পুরো ফেজ চেঞ্জ একটু দেখেন। ধরেন যে আপনি এই বরফটাই, আমি এই ডায়াগ্রামটা একটু ভালো করে ড্র করব। ধরেন যে আপনি এই বরফটাই আপনার টেম্পারেচারটা, যে আমি ওই 100 ডিগ্রি -100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি এক্সপেরিমেন্ট স্টার্ট করব, দিয়ে আমি অ্যাক্টিভলি হিট দিচ্ছি সিস্টেমের মধ্যে, টেম্পারেচার দিচ্ছি, যে আমি বরফ টুকরাটাকে সিস্টেমের মধ্যে এনার্জি দিচ্ছি। সো টেম্পারেচার বাড়বে আপ টু আ সার্টেন পয়েন্ট। ওই পয়েন্টটা কোথায়? যদি 1 অ্যাটমসফিয়ার হয় 0 ডিগ্রিতে, রাইট? 0 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। তারপর কি হবে? আমি হিট দিয়েই যাচ্ছি সিস্টেমের ভিতরে, সিস্টেমের মধ্যে আমি হিট অ্যাপ্লাই করেই যাচ্ছি, কিন্তু টেম্পারেচার বাড়ছে না। তার মানে এই পার্টটা হচ্ছিল সলিড ফেজ। এই পার্টটা এখন কি হচ্ছে? এই পার্টটায় ওর সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে। সো ও এনার্জি নিচ্ছে এবং টেম্পারেচার বাড়ছে না। তারপর যখন প্রত্যেকটা মানে সবগুলো বরফের টুকরো পানিতে কনভার্ট হয়ে গেল 100%, তখন ও 100% ওয়াটার। তারপরে ওর আবার টেম্পারেচার বাড়বে, হয়তো গ্রেডিয়েন্টটা কম বেশি হবে। পানিতে তো ধরেন ওর এনার্জি তখন এতক্ষণ ধরে কন্ডাকশন দিয়ে নিচ্ছিল, কিন্তু কনভেকশন দুটোই নিচ্ছে, কারণ লিকুইড আছে। টেম্পারেচার বাড়বে আপ টু আ সার্টেন পয়েন্ট। এই টেম্পারেচারটা কি? এটা হলো 100 ডিগ্রি। 100 ডিগ্রিতে কি হচ্ছে? এই জায়গাটা পুরো লিকুইড, আমি চিন্তা করি এই জায়গাটা পুরো লিকুইড। তারপরে কি হচ্ছে? তারপর এই জায়গাটায় এখন কিন্তু আরেকটা ফেজ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন তো গ্যাসে কনভার্ট হচ্ছে। এখন লিকুইড থেকে এই পার্ট থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে, স্টিম, রাইট? এখন ওকে হচ্ছে 100 ডিগ্রিতে যাচ্ছে, রাইট? এরপরে যখন সব লিকুইড গ্যাসে কনভার্ট হচ্ছে, ও টেম্পারেচার কিন্তু আবার বাড়বে। স্টিমের টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রির উপরে যেতে পারে, আপনি সুপার হিট বলে, সুপার হিট যদি করেন, এটা একবার সুপার হিটের স্কিম। এবং এই সুপার হিটের স্কিমটা আপনি টার্মটা মনে রাখবেন, কারণ আমরা যখন ওই টারবাইন নিয়ে করবো পাওয়ার জেনারেশনে, তখন আমরা দেখবো স্টিম কোয়ালিটি বলে একটা কনসেপ্ট আছে। কারণ আমরা টারবাইন সাধারণত পাওয়ার প্ল্যান্টে 90% ক্ষেত্রে আমরা কি করি, যে কোনো ভাবে নিউক্লিয়ার বলেন কিংবা কোল পাওয়ার স্টেশন বলেন, থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেটা বেসিক্যালি হয় যে আপনার একটা হিট সোর্স থাকবে, ওটা পানি হিট করবে, স্টিম কনভার্ট করে স্টিমটা সুপার হিট করবে, তারপর ওই স্টিমটা একটা টারবাইনের ভিতরে যাবে, টারবাইনটা করবে, টারবাইনের সাথে আপনার মোটর জেনারেটর লাগানো থাকবে, তো ডায়নামো করে ওটা ইলেকট্রিসিটি জেনারেট করবে, রাইট?
সো মেইন পার্টটা মেকানিক্যাল পার্টটা হলো আপনি স্কিমটা তারপরে যখন হিট করে স্কিমের কোয়ালিটি ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি যে আমাদের কার্নট সাইকেল কিংবা হিট ইঞ্জিন এফিসিয়েন্সি যখন ক্যালকুলেট করছি তখন কিন্তু একটা অঙ্ক এরকম করছি আমরা প্রথমে একটা মাস ছিল, তার মানে আমার টেম্পারেচার স্কিমটা এখন বাড়বে। সো আমি এই ফেজ চেঞ্জ গুলো, তার মানে আমার দুইটা জায়গায় গ্রাফটা ফ্ল্যাট হচ্ছে, কোথায় কোথায় দুইটা ফেজ চেঞ্জ। আপনি যদি আরো বাড়তে থাকেন হয়তো দেখা যাবে এখান থেকে প্লাজমা স্টেজে যাবে, তখন আরেকবার হবে আমরা না যাই। আর প্লাজমা আয়নিক খুবই মানে আপনার তখন গ্যাসিয়াস ফর্ম থেকে এটা নিউট্রাল গ্যাস ছিল, তখন চার্জ হয়ে আসতে হবে। সো ওখানে একটা ফেজ চেঞ্জ হবে। সো আমরা কোনো না যাই, আমরা এই বলতেই থাকি। সো এটা জেনারেল আইডিয়া। কি বলে স্যার এটা? স্টার্টার ফুল গ্যাস আছে না? হ্যাঁ, এই পার্টটা ফুল গ্যাস স্টিম। আমি যেটা বললাম যে আপনি এখন চিন্তা করেন যে আমার ঘরে এক টুকরা বরফ যেটা আমি ঘরের ভিতরে রেখে দিই এবং বললাম যে এই ঘরটা হলো ক্লোজ আইসোলেটেড ক্লোজ, ঠিক আছে? আমার ঘর যদি ক্লোজ সিস্টেম হয় তাহলে আমার বরফটা আমার এই রুম থেকে হিটটা নেবে না, কন্টিনিউয়াসলি হিট থাকবে, তার মানে আমার রুমের টেম্পারেচার কমবে না বাড়বে? কমবে, কারণ রুম থেকে আমার এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে। বরফের টেম্পারেচার বাড়ছে, রুমের টেম্পারেচার কমবে। আপনি এভাবে চিন্তা করেন যে আমার রুমের টেম্পারেচার 20 ডিগ্রি, ঠিক আছে? আমার রুমের টেম্পারেচার 20 ডিগ্রি আর বরফের টেম্পারেচার 0 ডিগ্রি। So there must be a certain point to converge করবে, which is কি more than 20 degree but less than, sorry, which is more than 0 degree but less than 20 degree. মাঝখানে জায়গাটা কম। আপনি বেশি বরফ রাখেন বেশি ঠান্ডা হবে, কম বরফ রাখলে কম। সো ওইটা কি হিট, ওইটা আইসের কি কুলিং ক্যাপাসিটি না, ওইটাই তো আইসের কুলিং ক্যাপাসিটি। সো 1 টন এসি যখন বলি আমরা, তার মানে হলো 1 টন আইসের কতটুকু কুলিং ক্যাপাসিটি আছে। সো ওইটা হলো আমরা বেসিক্যালি বিটিউ তে কনভার্ট করি। 1 টন হলো সাধারণত 12,000 বিটিউ, বুঝতে পারছেন? 1.5 টন 8,000 বিটিউ। বিটিউ থেকে আবার বিটিউ হলো ব্রিটিশ থার্মাল ইউনিট, আর হিটার একটা ইউনিট। আপনি যদি কোনোদিন এয়ার কন্ডিশনের পেছনে ওই ইয়েগুলো থাকে না, স্পেসিফিকেশন দেওয়া থাকে না, তখন যদি পড়েন ওখানে দেখবেন যে 12,000 বিটিউ 1 টন এসি। ভলিউম এর সাথে রিলেটেড না, হিটের সাথে রিলেটেড, কতটুকু হিট নিচ্ছে। এখন রুমের ডাইমেনশন ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন যে এয়ার কন্ডিশন এইচভ্যাক টেকনিশিয়ানরা যখন আসে ওরা কিন্তু জাস্ট রুমের সাইজের উপর ডিপেন্ড করে আপনার এসি রেকমেন্ড করে না। কিছু কিছু জায়গায় দেখবেন যে রুম যদি ছোট হয় আমি বড় এসি লাগে। এই রুমটা চিন্তা করেন, এই রুমটা যে পরিমাণ হিটিং ক্যাপাসিটি লাগবে, ভেতরের রুমটা কি 1 হিটিং ক্যাপাসিটি লাগবে? মানে মাঝখানে যদি হয়, মাঝখানে যেতে হবে, কারণ এই জায়গাটা ভেতরের রুমটা তো আইসোলেটেড ইনসুলেটেড দুইটাই। এই রুমটা কিন্তু একটা গ্লাস পেইন আছে, সো এটা হিট অ্যাবজর্ব করে রেগুলেট ক্রিয়েট করে, রাইট? এই রুমটা যদি আপনি দেখবেন অনেক সময় যে এসি যদি কিনতে যান জিজ্ঞেস করবে যে আপনার রুমটা দক্ষিণমুখী নাকি, সূর্যের আলো পাচ্ছে নাকি কন্টিনিউয়াস, কিংবা আপনার গ্লাস কতগুলো, দরজা কতগুলো, রুমের অকুপেন্টস কতগুলো থাকবে। এখনই যান, এখনই আপনি এক্সাম্পল দিই, যে কোনো একটা ওয়েবসাইটে যান, মানে বাংলাদেশ এয়ার কন্ডিশন বিক্রি করে ওয়ার্ল্ড ওয়ান এরকম বিষয়, ওখানে যান, নেটে যে কোনো আমার আছে এই জন্য একটু লেখা দেখা, যে কোনো একটা ওয়েবসাইটে যান যে আপনার রুমের জন্য কত টন এসি লাগবে একটা ক্যালকুলেশন থাকে, ওদের কিন্তু ইন্টারনাল ক্যালকুলেশন আছে, ওরা এইভাবে ক্যালকুলেট করে। ওখানে আপনি জিজ্ঞেস করবে কয়জন থাকবে রুমে, রুমটার মানে ওয়াল ফেসিং কিনা, ছাদের উপরে রুম কিনা, যে আপনার রুমের উপরে কোনো রুম আছে কিনা, এগুলো ভাই এগুলো ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন, এইগুলো ইঞ্জিনিয়ারিং। ওরা কিন্তু একটা হিসাব করতেছে, ওরা কিন্তু আন্দাজ নেই, ওদের ভিতরে একটা এরকম চার্ট আছে, চার্ট দিয়ে হিসাব করে যে কোথায় ইন্টারসেকশন। এবং আজকে আপনাদের আমি এই চার্টটাকে দেখাবো। এটা কিন্তু কোনো চার্টই না, এটা জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন দিলাম। দেয়ার ইজ সামথিং কল্ড সাইকোমেট্রিক চার্ট, যেটা আমরা ক্যালকুলেট করি। এটা আবার সাইকো অ্যানালিসিস না, ঠিক আছে? ওইটা ডিফারেন্ট। সাইকোমেট্রিক চার্ট হলো থার্মোডাইনামিক্স এর কাছে জিনিস। আচ্ছা স্যার, ইয়েটা অন করুন, টিভিটা অন করুন, প্রেজেন্টেশন আছে। আজকে তো সেটা থাকলে তো থার্মোডাইনামিক্স হবে। না, আমি শুনতে আসি আগে। রিসার্চ প্রফেসর উনি অ্যাসোসিয়েট প্রফেসর না? উনি না একটু বললো যে কতদিন হয়েছে ইঞ্জিনিয়ারিং এর কিছু পড়ি না, আমি তো বিজনেস করি, তাই না? হ্যাঁ, উনি তো বেসিক, এটা হলো ইয়েদের জন্য বানানো ছিল, ইভিনিং এর জন্য বানানো ছিল বেসিক আর মাথায় রেখে। ইঞ্জিনিয়ার যখন ফিল্ডে কাজ করবেন না, আমাদের কিন্তু একটা ক্যালকুলেশন করার টাইম ফিল্ডে, আমাদের কুইক ডিসিশন দেওয়া লাগে। সো
ইঞ্জিনিয়াররা খুব চার্ট ইউজ করে যেমন এই টেম্পারেচারটা এই প্যারামিটারটা এখানে আছে এই প্যারামিটারটা এখানে আছে তার মানে আমার এই রেজাল্টটা দরকার এই বল করে মানে আমি যখন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর কাজ করছি আমার কাছে কিন্তু এরকম নট ক্যালকুলেশন বা জীবন ক্যালকুলেশন একটা চার্ট থাকে কারণ আমার কিন্তু অত ক্যালকুলেশন করার টাইম নেই আমি জাস্ট দেখতাম দেখে সবগুলো ভ্যারিয়েবলস আর এই চার্টটার সমস্যা কি আপনার রিয়েল লাইফে তো ভ্যারিয়েবলস একটা বুঝতে পারছেন না রিয়েল লাইফে তো ভ্যারিয়েবলস অনেকগুলো আপনি যদি জাস্ট টেম্পারেচার আর প্রেসার এখন তো ভলিউম ম্যাসও আছে ওইসব আপনি যদি চার্টে ইনক্লুড করতে যান চার্টে কমপ্লিকেটেড হয়ে যাবে না ইটস বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল চার্টে 2 ডাইমেনশনাল নিয়ে আসছে সেজন্য শেপ দিয়ে ঠিক আছে আমি এটা পরে বোঝাচ্ছি আগে দেখি চার্টগুলো কি কি আছে প্রথমে চিন্তা করি সাইকোমেট্রিক চার্ট মানে হোয়াট ইজ সাইকোমেট্রিক রেগুলার আবার বলতেছি এই টার্মটা আসছে হলো কালার থেকে এটা বেসিক্যালি পানি মানে Sir, volume পাশাপাশি we should consider factor as in ceiling height, height, insulation and geometric location. Isometric location কোথায় আছে this food related বুঝতে পারছেন it's not like আপনি বললেন আমার রুম হলো 10 ফিট বাই 12 ফিট বলে দিলাম বলে এরকম কারণ সাধারণত বন করতে বলে সাধারণত এরকম লাগে কিন্তু আপনি এক্সাক্ট ক্যালকুলেট করতে চান তাহলে রুম যদি আইসোলেটেড হয় তাহলে মানে অল্প টনের এসি তো কাজ হবে বিকজ আমরা মানে ধারণা করছি যে একই টাইমে এটা হিট হচ্ছে মানে হিট না ঠান্ডা হচ্ছে আর এটার এগেইনস্টে কোনো টেম্পারেচারের বাধা নেই মানে বাইরে থেকে এটা হিট আপ কম আসছে আসতে থাকে তার মানে যদি আমার বাইরে থেকে টেম্পারেচার না আসতো আমি কিন্তু রুমে একবার ঠান্ডা করে রেখে দিলে হয়ে যেত ওটাই মানে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা হিট অ্যাবজর্ব করতেছি এই জন্য ইনভার্টার এসি কনভার্টার এসি খুবই মানে ইনভার্টার এসি কনসেপ্টটা হলো নন ইনভার্টার এসি আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকে ঠিক আছে এটা দিতেই আছে এটা কোনো স্মার্টনেস ও নিয়ে যাচ্ছে কারণ আপনি কম্প্রেসরটা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেছে কম্প্রেসর কিন্তু জিরো করে ঠিক আছে দেখুন যে পাশা বাড়িতে যদি আপনি হিসাব করেন যেগুলো যেসব ডিভাইসের কম্প্রেসর আসে ওগুলো সবচেয়ে বেশি ইঞ্জিন করে এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইঞ্জিন করে কারণ কম্প্রেসর বেশি এনার্জি অ্যাবজর্ব করে কম্প্রেসর কিন্তু একটা ইঞ্জিন বেসিক্যালি কম্প্রেসর এই অবস্থা যুদ্ধ করে আসছে স্যার অবস্থা খারাপ আপনি কোথায় থাকেন দূরে স্যার 14 কিলোমিটারের রাস্তা মাত্র কিন্তু যেমন ছাদে গেছে বাস শুধু তুমি কি তাড়াতাড়ি এইটা ভাই আমি দেবো গিয়ে স্যার ও রামপুরা থেকে আমার সাথে রওনা রামপুরা থেকে তো আমার আগে এসে আপনি কি রামপুরা খিলগাঁও ও খিলগাঁও আমার আগে এসে খিলগাঁও দূরে আছে আমি ওর সামনে যাবো বলে 2 ঘন্টা আপনি কি আপনার ট্রেনে করতে আসবেন না স্যার আমি বনশ্রী একটা শর্টকাট দিয়ে আসছি আচ্ছা আমি দেখেছি এটা আগে খিলগাঁও এর আছে চৌধুরী মালিবাগ চৌধুরী পাড়া আমার মামার অফিস ছিল মানে ওইখানে আমার খুব যাওয়া হতো পরে গল্প করবো সো আপনি তো মিস করে ফেললেন অনেক পরে কিছুই বলা হচ্ছে হ্যাঁ রেখে এটা খুবই ইম্পর্টেন্ট এতদিন পর্যন্ত আমরা থার্মোডাইনামিক্সের থিওরি দেখছি এখন থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন দেখতেছি আর এই কি বলেন না আপনার এটা এত ইজি হবে না মানে এইটা হলো বানানো ব্যাচের জন্য তো মানে এটা খুবই বেসিক এইটা না আমরা আমাদেরটা প্রেফারেন্স হবে মানে রেগুলার ব্যাচ এই মানে এখন যেগুলো পড়বো আমরা স্যার এটা কি সাইক্রোমেট্রিক চার্ট আচ্ছা আমরা কিছু চার্ট দেখবো মানে নিউটনের পরে মানে আমরা এখন আর থিওরি দেখবো না HVAC এর জন্য আমরা একটা সাইক্রোমেট্রিক চার্ট শিখবো স্টিম যখন পাওয়ার জেনারেশন কিংবা টারবাইন দেখবো আমরা স্টিম চার্ট একটু শিখবো যখন আমরা পাম্প নিয়ে পড়বো আমরা HQ কার্ভ বা পাম্প পারফরম্যান্স কার্ভ ওগুলো একটু দেখবো এখন আমরা যদি চিন্তা করি আচ্ছা এই তো একটা অঙ্ক তো কথা আপনাদের লিখতে আমি দিচ্ছিলাম না রেট অফ মাস চেঞ্জ করার একটা হিসাব স্টিম এন্ড কতটুকু স্টিম ভলিউম Yes, sir. আরে ওর উপরে দেখা যায় না
কাছাকাছি এই টাইপেরই হবে। স্যার ওয়ার্ক ডাউন গ্রেড করার ছিল, প্রেসার আর ভলিউম ইন্টিগ্রেট করার। আচ্ছা, এখন আমরা এই চার্টটা সম্পর্কে একটু আইডিয়া দিই। চার্টটা প্রথমে একটু দেখেন দেখে কাজা হয়েছে। এই চার্টটার ভিতরে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। বেসিক্যালি এই চার্টটার বেসিক শেপটা হলো এরকম, এবং এইখানে এরকম খাওয়া গেলে আমি পরে দেবো। চার্টটা কিন্তু কন্টিনিউয়াস না, চার্ট না, আপনারা নিজেই বুঝতে পারবেন। সো প্রথমে যদি দেখি একটা এক্সিস কি, বেসিক্যালি এই চার্টটার সমস্যা হলো একটা এক্সিস অনেকগুলো, একটা এক্সিস কি আপনি চিন্তা করেন, এই এক্সিসটা, এই এক্সিসটাকে বলে হলো আপনার ড্রাই বাল্ব টেম্পারেচার। কিছু টার্ম শিখে নিই আমরা, ড্রাই বাল্ব টেম্পারেচার। এখনই আসতেছি, ইউনিট আপনি সাধারণত ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এটা বাসা বাড়িতে মানে এটা ধরো ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য ইউজ করি আমরা, তো আমরা ইউনিটটা ফিল্ড ইঞ্জিনিয়ারিং রাখি। আচ্ছা, পরের পার্টটা যদি চিন্তা করেন, এই পার্টটা এখানে কি বলে, এটা হলো হিউমিডিটি রেশিও। হিউমিডিটি কে বলতে পারবে? মানুষের স্যার হিউমিডিটি যে আর্দ্রতা বাতাস বলতে ময়েশ্চার সোজা কথা, হিউমিডিটি দুই ধরনের আছে। আচ্ছা, আপনি যদি খেয়াল করেন এই গ্রাফটা এখানে, এইটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার আর এটা হলো হিউমিডিটি, এই দুটো ইজি। এখন আপনি এইটাকে বলে হলো, এইটা একটু খেয়াল করবেন, এই নামটা একটু শিখতেছে, আমরা কিছু টার্ম শিখবো এখন। এটাকে বলে হলো ওয়েট বাল্ব টেম্পারেচার। তার মানে প্রত্যেকটা কিন্তু দুইটা জিনিস, বাল্ব, ড্রাই বাল্ব, ওয়েল বাল্ব, মানে এটা একটু দেখে নিই, এই টার্মস দেখে নিই জিনিসটা। এইটা হলো আপনার এরকম থার্মোমিটার, কোথায় ল্যাবে আছে কিনা, থাকলে আমাকে দেখাবো। সাধারণত আমরা টেম্পারেচার নেই, ধরেন এইরকম যদি আমাকে টেম্পারেচার নেই, তার মানে কি হচ্ছে, আমার একটা থার্মোমিটার রাখা হবে, ঠিক আছে? ধরেন এটা আমার থার্মোমিটার। সো ও কি নেবে, ও এইখানে কিছু আছে ওইটুকু, রাইট? আপনারা কি একটা কিছু খেয়াল করছেন যে যখন ওয়েদার রিপোর্ট আসে তখন ওটা বলে যে হিট ইনডেক্স বলে একটা টার্ম ইউজ করে, হিট ইনডেক্স, যে বলে না টেম্পারেচার ইজ 30 ডিগ্রি বাট ইট ফিলস লাইক 35 ডিগ্রি, এটাকে বলে না ফিলস লাইক টেম্পারেচার। খেয়াল করতে গেলে যায় না যে তাপ অনুভূত হচ্ছে হিউমিডিটির কারণে। ইয়েস, ভেরি গুড। তার মানে আমি যখন নরমাল একটা টেম্পারেচার থার্মোমিটার রাখি, ও হিউমিডিটি ও কনসেন্ট্রেশন দিচ্ছে, না শুধু টেম্পারেচার, শুধু টেম্পারেচারটা নিচ্ছে, কতটুকু হিট মানে টেম্পারেচার আছে রুমের ভিতরে। একটা জিনিস মাথায় রাখবেন, একটু এটা খেয়াল করবেন যে আমি যখন এইচ ব্যাগটা ডিজাইন করতেছি, আপনি দেখতে পাচ্ছেন এইচ ব্যাগটা আমি কিসের বেসিসে ডিজাইন করতেছি? এইচ ব্যাগটা কিন্তু আমি হিউম্যান কমফোর্টের জন্য ডিজাইন করতেছি, রাইট? সো আমি যদি রুমের টেম্পারেচার নিয়ে ডিল করি, আমার কিন্তু কাজ হবে না। আমার আরেকটা জিনিস কনসিডারেশন নেওয়া লাগবে, সেটা হলো হিউমিডিটি। আমার প্রেসার নিয়ে কোনো টেনশন নেই, বিকজ আমার এইখানে অ্যাটমসফিয়ার আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার প্রেসারটা কনস্ট্যান্ট মনে করছে। আপনি যদি প্লেনের জন্য এইচভাবে ডিজাইন করতে গেলে তখন আপনার অন্য হিসাব নেওয়া লাগবে, কারণ তখন প্রেসারটা একটা নতুন একটা কনসিডারেশন আসবে। কিন্তু ইন দিস কেস আমরা ধরেন একটা কি বলবো যে অ্যাটমসফিয়ারিক লেভেলে হিসাব করতেছি, এই জন্য আমার জিনিসটা ইজি। সো আমার দুইটা ফ্যাক্টর আছে টেম্পারেচারের জন্য, একটা কি আছে টেম্পারেচার ইটসেলফ, আর একটা হলো অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইন দ্য এয়ার। বিকজ আমরা কুলিং, আমাদের কুলিং ক্যাপাসিটি কোথা থেকে আসতেছে? মানুষের জন্য 90% ক্ষেত্রে চিন্তা করেন, একটা তো রেডিয়েটিভ হিট, আমাদের রেডিয়েশনের জন্য আমরা হিট রিলিজ করতেছি, একটা হলো কনভেকশনের জন্য, এগুলো হচ্ছে হিট ট্রান্সফার মেথড। তো আরেকটা মেথড আছে, সেটা হলো ইভাপোরেশন। আমরা যে ঘামটার জন্য আমরা ইভাপোরেশন থেকে হিট নিয়ে যাচ্ছি সিস্টেম থেকে, এবং ইট ইজ আ ভেরি অ্যাক্টিভ ওয়ে অফ কুলিং দিস সিস্টেম। বিকজ আপনি যদি কনভেকশন আর রেডিয়েশনের কথা চিন্তা করেন, কিংবা ধরেন আমি যদি কোথাও বসে থাকি, কনডাকশনের ক্ষেত্রে হিট চালাচ্ছি, যদি আমি চিন্তা করি এটা হলো জাস্ট হিট ট্রান্সফার, হচ্ছে। কিন্তু আমি যখন ইভাপোরেশনের কথা বলবো, হিটের সাথে কিন্তু আমার ম্যাস ট্রান্সফার, রাইট? সো ইটস এ ভেরি ইফেক্টিভ ওয়ে অফ কুলিং, আমার রুমটা ঠান্ডা করবে। এখন আমার যে ঠান্ডা অনুভূত হবে রুমের ভিতরে, এইচভ্যাকের তো একটা জিনিস কি হিউম্যান কমফোর্টের জন্য আমার ঠান্ডা অনুভূত হবে। তাহলে আপনি জাস্ট কমন সেন্স ইউজ করেন, বাতাসে যদি হিউমিডিটি বেশি থাকে, বাতাসে যদি অলরেডি ময়েশ্চার বেশি থাকে, বাতাসে একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, একটা ভলিউমের এতটুকু, এত গ্রাম ওয়াটার ভেপার ক্যারি করতে পারবে একটা সার্টেন টেম্পারেচার, সার্টেন প্রেসার। এখন যদি আমার বাতাসে অলরেডি ময়েশ্চার অনেক থাকে, আমার স্কিন থেকে কি অত ইজিলি ময়েশ্চার ক্যারি করতে পারবে না, কম।
মানে একটা উদাহরণ দিই, কারণ এরকম আজকের মতো আর্দ্র দিনে যদি জামা কাপড় শুকায় দেন সহজে কি শুকায়? আপনি যত গরমের মধ্যে রাখেন, কিন্তু এটা যদি আপনি শীতের দিনে রাখেন অনেক তাড়াতাড়ি শুকায় যাবে। উদাহরণ শীতের দিনে আমাদের হাত পা ফেটে যায়, ময়েশ্চার লস। জি, আর্দ্রতা কম, ময়েশ্চার লস হচ্ছে। এই জন্যই কিন্তু বলে ময়েশ্চারাইজার, বেসিক্যালি হোল্ডিং দ্য ময়েশ্চার। এটা কিন্তু এক্সট্রা পানি অ্যাড করতেছে, হোল্ডিং দ্য ময়েশ্চার, রাইট? তার মানে আমি যদি চিন্তা করতে চাই যে আমার যদি একটা সিস্টেম ডিজাইন করা লাগে, যে এই রুমটা ধরে আমি এইচভ্যাক সিস্টেমটা ডিজাইন করব, আমার যদি এই রুমটা সিস্টেম ডিজাইন করা লাগে, তাহলে আমার হিউমিডিটি সাম কনসিডারেশন নিয়ে আসা লাগবে, রাইট অর রং? এখন আমি যদি জাস্ট থার্মোমিটার রাখি, আমি হিউমিডিটি রাখতে পারবো না। তাহলে কিভাবে করতে পারি? আমি একটু চিন্তা করি যে আমি যদি ড্রাই বাল্ব, তার মানে এই বাল্বটার সাথে কিছু কোনো ময়েশ্চার রিলেশনশিপ নেই, জাস্ট অ্যাটমসফিয়ার থেকে হিটটা অ্যাবজর্ব করতেছে। যদি এখন আমি এখানে একটা এটা হলো স্টক বলা নেই, উইকো বলে সক বলে, একটা আমি আরেক থার্মোমিটার রাখি, থার্মোমিটার মাধ্যমে এক টুকরা আমি এটা একটা স্পেশাল ডিজাইন, যত ইজিলি বলতে তত ইজিলি না, যে একটা ক্লোথ রাখলাম কিংবা স্পেশাল একটা মেটেরিয়াল রাখলাম যেটা একটা ময়েশ্চার অ্যাবজর্ব, মানে ভেজা কাপড় এখন সোজা কাপড়। তার মানে এখন কিন্তু এইটা আপনার টেম্পারেচারের যে রিডিং আছে তার সাথে কিন্তু এটা ইম্প্যাক্ট ফেল। কেউ কি বলতে পারবেন ইভাপোরেশন কুলিং হয় না? ইভাপোরেশন তো ঠান্ডা করে, কিভাবে ঠান্ডা করে? টেম্পারেচার লস হচ্ছে না, টেম্পারেচার এক্স্যাক্টলি মেটেরিয়ালটা বলতে মানে মেথডটা বলতে, মেকানিজমটা বলতে যে এইভাবে ও হিটটা নিয়ে যাচ্ছে সিস্টেমে। কিভাবে? ইভাপোরেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। স্যার যখন আমাদের মানে বডি টেম্পারেচার বেশি থাকে, তো জেনারেলি আমরা বাইরের আবহাওয়ার থেকে বেশি থাকে, তো যখন ইভাপোরেশনটা হয় আমার যে পানি কণাগুলো আমরা হিটটা সমানে তো গুড, তাহলে তখন আর কি হিটটা নিয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা চিন্তা করি ইভাপোরেশন বেসিক্যালি কি, যে ধরেন আমার এখানে একটা ইভাপোরেশন, একটা কথা কি মনে করেন, ইভাপোরেশন ইজ কাইন্ড অফ ফেজ চেঞ্জ বাট এক্সাক্ট না। কারণ কি আপনাদের ফেজ চেঞ্জ এক্সাক্ট না, কারণ কি এটা যে কোনো টেম্পারেচার করতে পারে, বরফ কিন্তু ইভাপোরেট করতে পারে। ইভাপোরেশনের দুটো কন্ডিশন দরকার, সেটা হলো আপনাদের টেম্পারেচার, প্রেসার, দুটাই ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হলো যে আপনি কি টাইপের লিকুইড ইউজ করতেছেন, ঠিক আছে? এখন ধরেন যে আমার এই টেম্পারেচারটা 20 ডিগ্রি, ভোলাটাইল টাইপের হলো তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি যেমন আয়োডিন, ভোলাটাইল মানে আয়োডিন সাবলিমেশন, ওইটা ইভাপোরেশন এক ধরনের, কিন্তু সাবলিমেশন ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে চলে যাচ্ছে। কিন্তু আয়োডিন আপনি লিকুইড আনতে মানে যে প্রেসার যাচ্ছে, অ্যালকোহলের বিকজ ওটা খুব তাড়াতাড়ি ইভাপোরেট করে, সেই জন্য দেখবেন যে ইনজেকশন দেওয়ার আগে যখন আমাদের অ্যাসিডগুলো ঠান্ডা হয়ে যাবে, ওটা কিন্তু ইভাপোরেশন তাড়াতাড়ি হচ্ছে। পানি দিলেও হবে, কিন্তু পানিটা একটু স্লোলি হচ্ছে। যাকে আমরা এই মেকানিজম একটু বুঝি, তাহলে মানে এই ওয়েট বাল্ব জিনিসটা একটু বুঝতে ইজি হবে, আমরা একটু চিন্তা করি। এখন ধরেন এইখানে 20 ডিগ্রিতে আমরা কি জানি যে পানির বয়লিং পয়েন্ট, এবং আমরা ধরে নিলাম যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, পানির বয়লিং পয়েন্ট কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা আমি একটু আগে দেখলাম ফেজ চেঞ্জ যখন বুঝতেছিলাম। এখন ধরেন কিন্তু আমি কি এখন বলতে পারি যে এখান থেকে কোনো ওয়াটার লস হচ্ছে না, ইভাপোরেশন হচ্ছে। ইভাপোরেশন, দিস ইজ দ্য কি অ্যাবাউট ইভাপোরেশন। ইভাপোরেশন যে কোনো টেম্পারেচার হতে পারে, ঠিক আছে? পানি তো লস হচ্ছে, পানিটা আমি যদি এক ফোঁটা পানি ফেলি তো থাকবে না, শুকায় যাবে, রাইট? কিন্তু রুমের টেম্পারেচার 100 ডিগ্রি না, শুকাচ্ছে, কেন কি হয়ে শুকাচ্ছে? এখন আপনি এবার চিন্তা করেন এখানে যে মলিকুলস গুলো আছে, হিট মানে যদি কি গাইস, হিট মানে টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস, রাইট? যতগুলো পার্টিকেল আছে সবগুলো কাইনেটিক এনার্জি অ্যাড করলে যেটা হয় ওটা হলো আমার হিটটা। আর টেম্পারেচার মানে কি গাইস? এভারেজ। আমরা যখন এভারেজ নিয়ে কথা বলি, তার মানে কিছু বেশি আছে কিছু কম আছে, এই জন্য তো এভারেজ, রাইট? তার মানে আমার কিছু পার্টিকেলস আছে, যদি আমার কিছু পার্টিকেলস আছে যার স্পিড বেশি, কিছু পার্টিকেলস আছে যার স্পিড কম, তার মানে ওই পার্টিকেল গুলো যদি আমি চিন্তা করি, ওই পার্টিকেলটা ওইটা টেম্পারেচার কম, জাস্ট যে পার্টিকেলগুলোর স্পিড বেশি ওর টেম্পারেচার বেশি। এভারেজটা হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলস যে এনার্জিটা আছে। হ্যাঁ স্যার, স্যার স্পিড কম বেশি হওয়ার কারণ থেকে আমার মলিকুল তো সেম, পানি তো টেম্পারেচার তো সেম, সবগুলো একই এনার্জি অ্যাবজর্ব করতেছে। আপনি এভাবে চিন্তা করেন স্যার, আপনি প্লিজ কন্টিনিউ বলুন। মলিকিউলগুলোর তো সবগুলোর সেম এনার্জি, সেম না তো, আইডেন্টিক্যাল কিছু না। কম কিছু বেশি, কারণ মলিকিউলগুলো তো একটা আরেকটাকে ধাক্কা দিচ্ছে, সো এভারেজ একটা তো আরেকটা এনার্জি যাচ্ছে, আরেকটা বেশি যাচ্ছে, আরেকটা বেশি স্পিডে যাচ্ছে।
ইটস ভেরি গুড। আমি একটা বাধা পাচ্ছে আর একটা বাধা পাচ্ছে। আমি আপনার এটা কিভাবে দিতাম, আমি বাট ম্যাম খুব সুন্দর করে বলবেন। আমি একটা উদাহরণ দিতাম কি, ধরেন আপনি একটা যে বাচ্চাদের ছোট ছোট বল রাখেন না, যে ধরেন আপনি একটা বালতির ভিতরে কতগুলো বল নিলেন, নিয়ে আপনি ছেড়ে দেন, সবগুলো তো আইডেন্টিক্যাল বল, সবগুলো তো আপনি একই হাইট থেকে ছাড়লেন, তার মানে পুরো সিস্টেমে একই অ্যামাউন্ট অফ এনার্জি দিলেন, কিন্তু প্রত্যেকটা বলের স্পিড কি সেম হবে? চেঞ্জ হবে না। বাট এভারেজ স্পিড যদি আপনি ক্যালকুলেট করেন সেম হবে, রাইট? তার মানে কিছু কম কিছু, এভারেজ মানে তো এইটা যে আমার এতগুলো ডিস্ট্রিবিউশন নিয়ে চিন্তা করার তো দরকার নেই, আমি সবগুলো যোগ করে ভাগ করে দিলাম, সো আমার দিস ইজ দ্য এভারেজ টেম্পারেচার। বাট কিছু পার্টিকেলস এর এনার্জি তো বেশি, এবং এই পার্টিকেলটা ব্যালেন্স করার জন্য কিছু পার্টিকেল এনার্জি কম। এখন যে পার্টিকেলস গুলো এনার্জি বেশি সেটা তো হাই পালা আমাদের করতেছে বেশি, মানে ক্লাসের মধ্যে যে বাচ্চাগুলো লাফালাফি করে না, কতগুলো চুপচাপ থাকে, সো এই পার্টিকেলস গুলো কিন্তু লাফালাফি করতেছে বেশি। এখন এই পার্টিকেলস গুলো সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার চান্স বেশি না কম? ওগুলো তাড়াতাড়ি ইভাপোরেট করবে, ওগুলো চলে যাবে, ওইগুলো ইভাপোরেট করে, ওইটা কিন্তু ওই সিস্টেমের মধ্যে বাউন্ডেড থাকবে না, কারণ ওই সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেশহোল্ড এনার্জি আছে যেগুলো ফুট করে বের হয়ে চলে যাচ্ছে। যেমন রকেটের জন্য স্কেপ ভেলোসিটি লাগে, এই জন্য কিন্তু অ্যাটমসফিয়ারে হাইড্রোজেন নাই, কারণ হাইড্রোজেনের পার্টিকেলস এভারেজ কাইনেটিক ভেলোসিটি, ওইটা কিন্তু আপনার ওর এই পৃথিবীর যে স্কেপ ভেলোসিটি হচ্ছে বেশি, এজন্য স্কেপ করে চলে যায়। অক্সিজেনের স্কেপ ভেলোসিটি, পার্টিকেল স্কেপ মানে ওই এভারেজ ভেলোসিটি যদি পৃথিবীর স্কেপ ভেলোসিটি কম হতো, অক্সিজেন মলিকিউল বাতাসে থাকবে না, চলে যাবে। ফরচুনেটলি আমাদের জন্য গ্র্যাভিটিটা স্ট্রং ইনাফ টু হোল্ড দ্য অক্সিজেন মলিকিউলস, মানে অ্যাটমসফিয়ার, নালে অ্যাটমসফিয়ার থেকে চলে যাবে। হিলিয়াম কিন্তু এই জন্য পৃথিবীতে নাই, হিলিয়াম চলে যায়। হিলিয়াম হাইড্রোজেনের স্পিড অনেক বেশি, কারণ পার্টিকেলের ম্যাস কম তো স্পিড বেশি, সো সেম টেম্পারেচার ও স্পিড বেশি, সো স্কেপ ভেলোসিটি ক্রস করে চলে যাবে। পৃথিবীর স্কেপ ভেলোসিটি সানে আছে 11 কিলোমিটার পার সেকেন্ড, এই টাইপের 10.9 এরকম কিছু। কিন্তু সানে আছে, সানের অন্য কারণে, সানের গ্র্যাভিটি বেশি, অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এটা ক্লাস শেষ করে আপনাকে বলবো যে যা পৃথিবীতে যদি আমি নিউক্লিয়ার ফিউশন করতে যাই, টেম্পারেচার হাই লাগে, অনেক হাই লাগবে, সানের চেয়ে অনেক বেশি। ইয়েস, এখানে প্রবাবিলিটি বেশি। ওটা আমি পরে হিসাব আগে এইটা বুঝে। তার মানে আমার যখন এখান থেকে এনার্জেটিক পার্টিকেলস গুলো চলে যাচ্ছে সিস্টেম থেকে কন্টিনিউয়াসলি, আমার এভারেজ পুরো সিস্টেমে এভারেজ কি কমে যাচ্ছে না? ধরেন আপনার ক্লাসে বেস্ট স্টুডেন্ট যেগুলো, সেগুলো যদি ছেড়ে চলে যায়, সো আপনার ক্লাসের এভারেজ গ্রেডটা কমে যাবে না। সো বেসিক্যালি আপনার এই সিস্টেমটার ভিতরে যে পার্টিকেলস গুলোর এভারেজ এনার্জি বেশি ছিল, এই পার্টিকেলস গুলো সিস্টেম থেকে লিভ করতেছে। তার মানে কি আমার এভারেজটা শিফট হয়ে যাবে লেফটে, যেগুলো টেম্পারেচার বেশি ছিল, যেগুলো চলে গেলে আমার ওভারঅল সিস্টেমের টেম্পারেচার কমে যাচ্ছে না, ইভাপোরেশন এভাবে ঠান্ডা করে। দিস ইজ কল্ড ইভাপোরেটিভ কুলিং। ইন ইভাপোরেশন আপনার দুইটা পার্ট হয়, একটা হলো ম্যাসও চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হয়। লজিক্যাল, দিস ইজ কল্ড ইভাপোরেটিভ কুলিং, মানে এইভাবে ইভাপোরেশন ঠান্ডা করে, ঠান্ডা হচ্ছে। ঠিক আছে? এখন তার মানে এই জন্যই আমার যখন ঠান্ডা হয় আমাকে ঠিক হয়ে যাচ্ছে, এইভাবে হিটটা যাচ্ছে সিস্টেমে। আমি লজিক্যালি চিন্তা করি যে আমার এই পার্টিকেলস গুলো যদি সিস্টেম থেকে মানে লিভ করতে চায়, তাহলে কি কি কন্ডিশনের উপর ইমপ্যাক্ট হতে পারে? একটা হলো যদি আমার এই টেম্পারেচারটা 20 থেকে 30 হতো, তাহলে বেশি পার্টিকেলসের টেম্পারেচার বেশি থাকতো না, সো রেট অফ ইভাপোরেশন বেশি হতো না কম? টেম্পারেচার যদি বেশি হয়, রেট অফ ইভাপোরেশন বেশি হবে, কারণ বেশি পার্টিকেলস এনার্জি তখন বেশি, ও লিভ করতে পারে বেশি। আরেকটা হলো সো এটা কি ইভাপোরেশনটা কোনটা? এই কার্ভ, এটা হলো টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, বোলজম্যান কার্ভ বলে এটা। ওই বোলজম্যান কনস্ট্যান্ট নিয়ে বেসিক্যালি এটা হলো আপনাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন কিংবা যে নরমাল ডিস্ট্রিবিউশন, স্ট্যাটিস্টিক্সে পড়ছেন না? স্ট্যাটিস্টিক্স আমি বলতো স্যার এই কার্ভ করেছি, ইভাপোরেশন কার্ভ বললাম কেন, ওভাবে বোঝা যায় হ্যাঁ, ইজিলি। এই কার্ভটা আপনি যদি ইঞ্জিনিয়ার মানে সাহায্য করেন আপনার কাজে লাগবে, মানে এই কার্ভটা ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন বুঝতে চাইলে এই কার্ভটা বুঝতে হবে। আপনার এই ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা গসিয়ান ডিস্ট্রিবিউশন, মানে এভারেজ কিন্তু জাস্ট একটা লাইন, বুঝতে পারছেন? ইটস ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। যাই হোক, যেটা কথা বলছিলাম, এখন আরেকটা হতে পারে যে ধরেন আমার অলরেডি এই অ্যাটমসফিয়ারে নাম্বার অফ ওয়াটার মলিকিউলস আছে, রাইট? মানে আমার বাতাসে একটা সার্টেন পার্সেন্টেজ তো পানি। এখন আমার যদি বাতাসে পানি বেশি থাকে, হিউমিডিটি বেশি থাকে, ওইটাই তো হিউমিডিটি। হিউমিডিটি দুইটা আছে, একটা হলো রিলেটিভ হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি।
এখন বাতাসে যে অলরেডি আমার পার্টিকেলস বেশি থাকে, তার মানে এখান থেকে যে পার্টিকেলস গুলো আসবে ওটাতে একটা সার্টেন ভলিউম অকুপাই করতে হবে। ধরুন এতটুকু বাতাসে একটা সার্টেন ক্যাপাসিটি আছে, ওর বেশি তো পানি সব থাকতে পারবে না, তারপরে কনডেন্সেট করে ফেলবে, ডিউ পয়েন্ট আসতে সেখানে ওটা ছেড়ে দিবে বাইরে, সিস্টেমে থাকবে না, রাইট? সো আপনার অলরেডি ধরেন আপনার লেটস সে এতটুকু জায়গার ভিতরে আপনার 10টা পার্টিকেল ক্যাপাসিটি আছে, ওর বেশি রাখবে না, আপনি সাসপেন্ড করে রাখতে হবে, সিস্টেমের ভিতরে রাখতে হবে। আপনি যদি এখন ওর কাছে অলরেডি 8টা পার্টিকেলস থাকে, আপনার ইভাপোরেশন রেট বেশি হবে না কম হবে? অলরেডি হিউমিডিটি যদি বেশি থাকে, আপনি ইভাপোরেশন রেট বেশি হবে না কম হবে? কম হবে। এই জন্যই যখন এই যে ধরেন বৃষ্টি বাদলের আবহাওয়াতে ধরেন টেম্পারেচার দেখতেছেন, ঘড়িতে টেম্পারেচার কিংবা আপনি থার্মাল টেম্পারেচার দেখতে 30 ডিগ্রি, বাট ইট ফিলস রিয়েলি রিয়েলি লাইক গরম অনেক বেশি লাগে। আমরা বলি না যে আঠাটা মানে বিশ্রী গরম, এটা হলো এটা বাতাসে অলরেডি হিউমিডিটি বেশি। সামার কিন্তু ইভাপোরেশন রেট কুলিং হচ্ছে না ওই রেটে। তার মানে কি টেম্পারেচার 30 ডিগ্রি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 38 ডিগ্রি টেম্পারেচার যেরকম ফিট হয় ওরকম। এই যে এটা হলো হিট ইনডেক্স। হিট ইনডেক্স এখন হচ্ছে হিট ইনডেক্স কারা বলে যে আমার টেম্পারেচার 32 বাট ইট ফিলস লাইক 38। ইট ফিলস লাইক 38 বিকজ বাতাস হিউমিডিটি অনেক বেশি, আমার সিস্টেম থেকে হিট ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে। তার মানে আমার যদি বডি থেকে হিটটা না নিয়ে যায়, তারপর হিটটাকে বডিতেই আসে না, আমার অস্বস্তি লাগবে না, লাগাইতে স্বাভাবিক। সো এই জন্য এটা বলে হিট ইনডেক্স। এবং এই হিট ইনডেক্সটা যদি আমরা বুঝতে চাই তখন আমরা সাইক্লোমেট্রিক রাখতে পারি। তার মানে এতগুলো যে কথা বললাম, আমার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে এখানে? বুঝতে পারছেন? ডাজ ইট মেক সেন্স? লজিক্যাল, স্টেপ বাই স্টেপ, প্রত্যেক জিনিসটা রিলেটেড। যদি আপনি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আপনি ওয়েট বাল্ব ড্রাই বাল্বের মেকানিজমটা বুঝতে পারবেন। সো ওয়েট বাল্ব ড্রাই বাল্বের মেকানিজম থেকে এটা বেসিক্যালি করে যেভাবে জানেন, জিনিসটা খুব সুন্দর। আমার জানি না ল্যাবে আছে কিনা, থাকলে আপনারা দেখেন যে দুইটা বেসিক্যালি দুইটা থার্মোমিটার থাকে। একটা থার্মোমিটারের মাথায় আপনার উইক দেওয়া থাকে, ভেজা কাপড় দেওয়া থাকে, স্পেশালি ডিজাইন ওইটা। আর আরেকটা থার্মোমিটারের মাথা জাস্ট ওপেন, ড্রাই দেওয়া থাকে। তারপর আপনি এটা ঘোরাবেন, দেখেন হ্যান্ডেলের মতো আছে, এটা ধরে এটা জাস্ট ঘোরাবেন। বাচ্চাদের খেলার কথাগুলো ঘোরালে জাস্ট ঘোরাবেন। যখন ঘোরাবেন তখন এটা বাতাসে কন্ট্যাক্ট আসতেছে, এটা বাতাসে কন্ট্যাক্ট আসতেছে, বাট দিস ওয়ান ইজ লুজিং হিট, রাইট? কারণ এটা পানি ব্যবহার করতেছে, ওয়েট। তার মানে এখান থেকে কিন্তু টেম্পারেচারটা কম দেখাবে, এবং এইটা আবার এই টেম্পারেচারটা হচ্ছে বাস্তব টেম্পারেচারটা, কিন্তু এটা দেখাচ্ছে হলো বাতাসের রিলেটিভ হিউমিডিটির জন্য ও যেটুকু হিট লস করতেছে ওইটা একটা ইনডেক্স দেখাচ্ছে। সো এই দুটো টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স থাকবে, রাইট? সেম থার্মোমিটার, এভরিথিং ইজ সেম, জাস্ট একটা কন্ডিশন ডিফারেন্ট, যে আপনি একটা ওয়েট রাখতেছেন, একটা ড্রাই রাখতেছেন। সো এই টেম্পারেচার ডিফারেন্সটা ডিপেন্ডস করবে এই বাতাসে কতটুকু এখন ময়েশ্চার আছে তার উপর, এর বাইরে তো কিছু না, রাইট? এবং এখানে স্পিড কত জোরে স্পিড ঘুরছে ডাজন্ট ম্যাটার, বিকজ দুইটাতে একই সাথে ঘুরছে, সো দুইটার স্পিড তো সেম। স্যার এখানে প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা তো আমার পারো চেম্বার না, মানে পারো আপনি চিন্তা করতেছেন যে ওইটা 2 সেন্টিমিটার ফোর্স ইয়ে করতেছে, এটা বাড়তে পারবে না এটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুইটাতে একই রেটে হচ্ছে, দুইটা একই সাথে করতেছে। Exactly. সো এইটার মধ্যে ইমপ্যাক্টটা পড়বে, ওটার মধ্যে একই ইমপ্যাক্ট পড়বে, তো দুইটা ইমপ্যাক্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না। আমি বুঝবো কিভাবে যে আমার এক্সাক্ট ভ্যালু এটা? কারণ আমি যদি আস্তে ঘুরাই আমার ফোর্সটা কম, আমি জোরে ঘুরালে আমার ফোর্সটা বেশি। না, ওটার উপর কোনো ডিপেন্ড করতেছে না। এবং আপনি যে বলছেন সেন্ট্রিপিটাল ফোর্স চেঞ্জ দিয়ে ফোর্সটুকু, ওটা নেগলিজিবল এটার জন্য। এখানে ওর এক্সপেনশনটা কি জানা হচ্ছে, থার্মাল এক্সপেনশন। থার্মাল এক্সপেনশন খুব পাওয়ারফুল জিনিস। আপনি কতটুকু স্পিডে দিতে পারবেন, যদিও একটা সার্টেন ইয়ে আছে, রুলস আছে কিভাবে ঘোরাবে, ইউ হ্যাভ টু কিপ ইট স্টেবল, বাট আপনি এইটা যে চেঞ্জটা পাবো ওইটা একই চেঞ্জ পাবে। এবং এখানে আমরা এক্সাক্ট টেম্পারেচার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্সটা। এখানে একমাত্র ভ্যারিয়েবল এইটা, বাকি সব তো দুটো একই এক্সপেরিয়েন্স করতেছে। যেটুকু ঘোরানোর জন্য যেটুকু ফোর্স একটু এক্সপেরিয়েন্স করতেছে, যেটুকু বাতাস রেজিস্ট্যান্স করে দুটো একই এক্সপেরিয়েন্স করতেছে, রাইট? সো আমার কিন্তু জাস্ট দুটো যদি এক্সপেরিয়েন্স সবগুলো সেম থাকে, সব কিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো অনলি ওয়ান ভ্যারিয়েবলস হিয়ার। এখন বুঝতে পারছেন? এবং আমার কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই টেম্পারেচার ডিফারেন্সটা কিসের উপর ডিপেন্ড করবে, যে বাতাসে কতটুকু ময়েশ্চার নিতে পারতেছে, তার কতটুকু ইকুইভ্যালেন্ট লুজ করতেছে। ক্লিয়ার? এখন হচ্ছে যে ওয়েট বাল্ব আর ড্রাই বাল্বের কেন ইম্পর্টেন্ট, এবং আমার ওই ডিফারেন্সটা কিন্তু ইনডেক্স একটা হিসাব দেখাবে যে আমার যদি বেশি টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে আমার বাতাস বেশি হিট ক্যারি করতে পারতেছে,
কম টেম্পারেচার নিতে পারলে বাতাস কম টেম্পারেচার ক্যারি করতে পারতেছে, রাইট? সো আমি কিন্তু এই হিউমিডিটির একটা আইডিয়া পাবো, এবং আমি যদি চার্ট ড্র করি এবং যদি হিসাব করি তাহলে কিন্তু আমি বের করতে পারবো যে আমার এই টেম্পারেচার ডিফারেন্সটা আমি বাতাসে কতটুকু ময়শ্চার আছে সেটা কিন্তু আমি হিসাব বের করতে পারবো। ওই হিসাবটা হয়েছে এই চার্ট অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা ইম্পর্টেন্ট। এয়ার মানে বাতাসের কোণা কি তাপমাত্রা ধরে রাখতে পারে? বাতাস তো যদি পার্টিকেলস থাকে তো হিট করতে পারবে। হিট মানেই তো পার্টিকেলস এর মোশন, পার্টিকেলস একটা মোশন আছে, মোশন থেকে হিট আছে। তাহলে এরকম থাকে সম্ভব যে পানির নিচে গেলাম, থার্মোমিটারে দেখাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে ফিল হচ্ছে আর একটু বেশি পানির নিচে, কারণ এখানে এয়ারের বেশি ফিল হওয়ার কথা না, কারণ পানির হিট থার্মাল কন্ডাক্টিভিটি বাতাসের বেশি। কারণ এই জন্য ধরেন আপনি যদি এক টুকরা বরফ জাস্ট টেবিলের উপর রাখেন, এক টুকরা বরফ গ্লাসের পানির ভিতরে রাখেন, যে গ্লাসের পানির ভিতরে ওটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। এই যে কোরবানির মাংস যে ফ্রিজ থেকে বের করে রাখে ওটা কি বাইরে রাখে না, ওটা কিন্তু একটা পানির পাত্রের ভিতরে রাখে, পানির পাত্রে রাখে, কারণ থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হলে হিট বেশি অ্যাবজর্ব করে নেবে। মানে আমরা না জানি অনেক সময় ডাইরেক্টলি ইঞ্জিনিয়ারিং ইউজ করি, বাট দিস ইজ ইঞ্জিনিয়ারিং, দিস ইজ সায়েন্স। এবং এটা হয়তো ছোট স্কেলে আমরা হিসাব করতেছি, বাসায় এক টুকরা মাংস ঠান্ডা করতেছি, কিন্তু বড় স্কেলে কিন্তু যদি আমি বরফ পাওয়া করতে চাই, কিন্তু সিস্টেম ঠান্ডা করতে চাই, আমি কিভাবে ডিজাইন করি, যে হিট পিন গুলো যে ডিজাইন করে পানি যে একটা মজার জিনিস দেখাবো। আচ্ছা, এটা রিলেটেড, এটা হলো আমি যখন ইনশাআল্লাহ যদি সময় পাই হিট ট্রান্সফারের জন্য একটু দেখাবো যে ওই থার্মাল কুলিং যেটা, তখন আপনাকে জিনিস দেখাবো যে কপার পাইপ কিভাবে হিট কনডাক্ট করে। ঠিক আছে, ওটা ডিজাইন আছে সাবজেক্ট হল হিট পাইপ, এটা পলিটেকনিক। এখন এই বুঝি, তার মানে এখন আমি এই যে সাইকোমেট্রিক থার্মোমিটার বলে এটা বুঝতে পারলাম জিনিসটা। এবং আপনি তো ওই বইটার ভিতরে পাবেন এই ব্যাক চ্যাপ্টারটার ভিতরে, ওই যে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক, আমার চ্যাপ্টার এক্স্যাক্টলি মনে নেই আপনাদের কোন বইটা বুঝতে, এক হ্যান্ডবুক ইসলাম ওটার ভিতরে আছে এইচ ব্যাক। আপনাদের বই কিনতে পারেন, দেখে আসতে হবে। সাপোর্ট করতেছ না? ল্যাপটপ ওপেন তারপর আপনি আরেকটা পিডিএফ দিছিলেন আমাদের, এটা বোধহয় ওই অ্যাডভান্স ভার্সনটা, যেটা আপনার ওপেন হচ্ছে না, ল্যাপটপ ছাড়া যেটা ওপেন হচ্ছে না। ওটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক, আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এইটা একটু বেশি কমপ্লিকেটেড, ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে ইঞ্জিনিয়ার নেই। আমি যেটা বুঝতেছি আপনাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়তে হবে, যেগুলো বই থেকে একটা চ্যাপ্টার বের করে নিতে হবে। যাই হোক, আমরা একটু এইটুকু বুঝি নাই, এইটা তো বুঝতে পারছি আমরা, ক্লিয়ার। এখন আমি পরের স্লাইডটা যদি দেখি, স্যার একটু ড্র করি। হ্যাঁ শিওর। ফোর স্ট্রোক ইঞ্জিন। না, টু স্ট্রোক আপনাদের পড়ানো, টু স্ট্রোক পড়ানো একটু কষ্ট বোঝানো ইজি, টু স্ট্রোকের অঙ্ক কঠিন। স্যার ইঞ্জিনিয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই, একজন থেকে শুরু করে। ইঞ্জিন ভালো জিনিস, জন্য কম্পিউটার মধ্যে ভালো জিনিস। এটা মনে করি যে হিউম্যান সিভিলাইজেশনের কি হিউম্যান অ্যাচিভমেন্ট একটা ইঞ্জিন, মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আমরা সব জায়গায় দেখতেছি। জাস্ট মোটরসাইকেল যখন বসি তখন দুই পায়ের একটা মাঝখানে একটা থাকে, তারপরেও মানে আমার কাছে জিনিসটা ম্যাজিক্যাল মতো লাগে। যেটা যদি ইন্টারনাল কম্বাসন ধরে তাহলে, কিন্তু আগেকার আমাদের যেগুলো আগেকার প্রপেলার, টার্বো প্রপেলারের কথা বলতেছি না, টার্বো প্রপেলারও কিন্তু জেট ইঞ্জিন ইউজ করে, কিন্তু আগেকার যেটা প্রপেলার সেইগুলোর আমরা পিস্টন এই মানে রেডিয়াল কম্বাসন, ওটা এখনো ইউজ হয় বাই দ্য ওয়ে। ওটা ফার্স্ট টাইম যেমন আপনি ট্রেনার জেট যেগুলো আছে ওগুলো কিন্তু ইউজ করে পিস্টন ইঞ্জিন ইউজ করে এখন। পিস্টন ইঞ্জিন মানে যে খারাপ না, এফিশিয়েন্সি অনেক ভালো। স্যার সিপ্লেন গুলো তো ওরকম কিছু
ডিপেন্ড করে কি মডেল কি ডিজাইনের উপর। মানে আপনি যদি প্রপেলার দেখেন, প্রপেলার দেখে ভাববেন না যে এটা পিস্টন ইঞ্জিন। 90% প্রপেলার টার্বো ইঞ্জিন। যেটা হলো একটা জেট ইঞ্জিন দিয়ে আপনি ডাইভার্ট করে পিস্টন দিয়ে। পরে দেখবেন ড্র হচ্ছে স্যার। ওকে এটা না আপনি নাম উনি করতে যাচ্ছেন, উনি করতে যাচ্ছেন। এটা আপনি জাস্ট নাম দেখে যে কোনো জায়গায় দেখা পাবেন অনেক জায়গায়, কিন্তু এটা পড়লে ভালো হয়, দেখতে বুঝতে ইজি হবে। এটা স্লাইড না তো থাকবে না। এখন এইটা ইম্পর্টেন্ট, এইটা আমরা চার্ট, এটা একটু কঠিন না, একটু জাস্ট মনোযোগ রাখলে জিনিসটা ইজি হবে। একটা সাইকোমেট্রিক চার্টে কি কি থাকে মানে এটা যখন ড্র করবেন, ড্র শেষে এরকম একটা ইজি জিনিস আসবে, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ যদি আসি জিনিসটা ইজি লাগে কখন। সো আমার প্রথমে কি থাকে, প্রথমে বলে যে সাইকোমেট্রিক চার্ট বেসিক্যালি আপনি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আপনি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন কি যে ফিজিক্যাল এন্ড থার্মোডাইনামিক প্রপার্টিজ আছে, বাতাসের ফিজিক্যাল প্রপার্টি আর থার্মোডাইনামিক প্রপার্টি, এটাই তো আপনি রিপ্রেজেন্ট করতেছেন একটা সাইকোমেট্রিক চার্টে, রাইট? মানে ওর যে ফিজিক্যাল প্রপার্টি কি কতটুকু ময়েশ্চার আছে, থার্মোডাইনামিক প্রপার্টি কতটুকু হিট মানে এনথালপি এনট্রপি আছে, তাই তো? এই দুটোই মেজার করতেছি, ওটা আমি গ্রাফে রিপ্রেজেন্ট করতেছি, এটা হলো সাইকোমেট্রিক চার্ট। এখন সাইকোমেট্রিক চার্ট বোঝার জন্য আমার কতগুলো টার্মস শেখা লাগবে। একটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার, দেখলাম ওটা আমি বলতে পারতেছি ওই গ্রাফ ফর্মুলা থেকে পাচ্ছি, which is a very powerful device, মানে দেখতে তো ইজি হচ্ছে কিন্তু এর মধ্যে অনেক ইনফরমেশন আছে। হরিজন্টাল অ্যাক্সিস ট্রায়াল টেম্পারেচার, হরিজন্টাল অ্যাক্সিস আমরা আসতেছি, তাহলে এক্সিস এখানে অনেকগুলো, মানে একটা ভ্যারিয়েবল অনেকগুলো। একটা হবে আপনার কি, আমি যদি লিখে নিই যে চার্টের কি কি থাকে, যে প্রপার্টিগুলো আমরা রিড করব, রাইট? সো প্রপার্টিজ গুলো কি কি এটা একটু লিখে নাও, এটা আপনাদের উপকার হবে। একটা কি, একটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা কি হিট ইনডেক্স? না এটা হিট ইনডেক্স না, এটা হলো আপনার সাইকোমেট্রিক চার্টের ইয়ে, মানে হিট ইনডেক্সটা আমরা সাইকোমেট্রিক চার্ট দিয়ে বের করতে পারি। আচ্ছা, তারপরে কি থাকবে আপনার, ওয়েট বাল্ব টেম্পারেচার, তারপর আপনার কি থাকবে, রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে? এই ডেফিনিশন আমি দিচ্ছি। তারপর আবার কি থাকবে, অ্যাবসলিউট হিউমিডিটি, ওইটা কি, আরেকটা নাম আপনি দেখবেন হিউমিডিটি রেশিও, ঠিক আছে? হিউমিডিটি রেশিও বেসিক্যালি কি, আচ্ছা এইগুলো ডেফিনিশন করে দিচ্ছি, মানে একটু বোঝার বিষয় আছে, এদের মধ্যে পার্থক্য আছে। হিউমিডিটি দুই ধরনের, ঠিক আছে? আমরা যখন দেখবেন যে আপনার কোন ওয়েদার রিপোর্ট যদি দেখেন, ওরা বলবে কি যে আপেক্ষিক আর্দ্রতা, এই টার্মটা ইউজ করে রিলেটিভ, আরেকটা বলে আপনি হিউমিডিটি কতটুকু আছে, একটা আপনি দিবে পার্সেন্টেজে দিবে, আরেকটা আপনি দিবে রেশিওতে দিবে। এইটা একটু খেয়াল রাখবেন। আমরা সাধারণত যেটা করি সেটা আমরা যেটা দেখি, এইটা দেখি, যেটা আমরা ওয়েদার রিপোর্টে দেখি, এইটা রিলেটিভ হিউমিডিটি। আর এক্সপ্লেন করতেছি একটা সেকেন্ড, টার্মগুলো লিখে দিলাম। আরেকটা হলো ডিউ পয়েন্ট টেম্পারেচার, ডিউ শিশির কণা, কন্ডেনসেশন যদি হয়, হ্যাঁ রাইট, যে আপনারা যারা গ্লাস পড়েন তারা এটা খুব ভালো বুঝবেন। জলের সময় দেখবেন যে আপনাকে যদি এই রুম থেকে বের হয়ে যান, আপনারা দুজনে যে গ্লাস যারা পড়েন রুম থেকে বের হয়ে যান, দেখবেন চশমা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, কিংবা বৃষ্টির আগ দিয়ে হঠাৎ করে বৃষ্টির পর পরে দেখবেন চশমা ঘোলা ঘোলা হয়ে যায়, ঘামলেও তো স্যার, ঘামলেও হয়ে যায়, কিংবা মাস্ক যখন করছেন তখন মানে করোনার সময় তখন কি আপনাদের, আমি মনে করি যে যারা চশমা তারা বিপদে পড়ছে, কারণ তাদের এখানে সবসময় ঘোলা হয়ে যায়। এটা একটা রিজন আছে, এটা কেন হচ্ছে, এই কারণে হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। there is a reason, এবং কিছু কিছু চশমা কিন্তু ডিজাইন করছিল ওরা এইভাবে, অবশ্য ওইটা এই থার্মোডাইনামিক্স ইউজ করে না, ওরা বেসিক্যালি ওই কোটিং ডিসপ্লে একটা যে ময়েশ্চারটা থাকতে পারতো না। কোনদিন ওটা কিন্তু যখন গাড়িতে মানে প্রাইভেট কারের পিছন থেকে দেখবেন
দুটা জিনিস খেয়াল করবেন, যদি উইন্ডশিল্ডের সামনে দেখবেন পেছন দিকে দেখবেন যে কোন লাইন থাকে, এটা খেয়াল করছেন বলুন? মানে পিছনে উইন্ডশিল্ড না, পিছনে যে রিয়ার মিরর মানে ব্যাক মিররে লাইন থাকে। মিরর ঠিক না, ওই যে জানালা গ্লাসটা যদি লাইন থাকে ওগুলো কি ওগুলো হিটিং এলিমেন্ট, ওগুলো অ্যাক্টিভলি হিটিং এলিমেন্ট, হিট করে। There is a reason, because না হলে ময়েশ্চার যখন কন্ডেন্সেট দেখতে পাবেন না। As a matter of fact, এখন যে গাড়িগুলো আছে তার যে রিয়ার ভিউ মিরর গুলো থাকে, দুই সাইডে সাইড ভিউ মিরর, রিয়ার ভিউ মিরর যেগুলো থাকে সাইড, ওগুলো কিন্তু হিটেড, ওগুলো কিন্তু সার্টেন টেম্পারেচার পরে হিট থাকে। গাড়ির ভিতরে যখন এয়ার কন্ডিশনিং দেখবেন অনেকগুলো সিম্বল থাকে, ইন্টারনালি বাতাস সার্কুলেট করতে হবে, এক্সটার্নালি বাতাস সার্কুলেট করতে হবে, এরকম কিছু সিম্বল থাকে না যে এসি নিচে, এগুলো খেয়াল করতে যায় না? খেয়াল করে দেখবেন যে এইগুলো কারণ আছে, এই হিসাবগুলো করে মানে গাড়ির ভেতরে যে আপনি এই জন্য কিন্তু এটা বলে আপনার যে মানে কি বলবো যে ইন্টারনাল ক্লাইমেট কন্ট্রোল, ক্লাইমেট কন্ট্রোল কিন্তু বলে অনেক সময় থাকে যে আপনি রুমের ভেতরে টেম্পারেচার রাখেন, এটা বেসিক্যালি আপনার একটা মিনিয়েচার ক্লাইমেট কন্ট্রোল করতেছেন রুমের ভেতরে, আপনি রুমটা কিন্তু ক্লাইমেট একটা কন্ট্রোল চিন্তা করেন, এবং এটার মধ্যে কিন্তু অনেক কমপ্লিকেশন আছে, এই হিটগুলো যদি হিসাব করতে হবে। তাহলে আমি ভিউ পয়েন্ট আর একটা স্পেসিফিক ভলিউম, এটা স্পেসিফিক ভলিউম একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, নির্দিষ্ট আবার স্পেসিফিক এনথালপি আর আরেকটা হলো এনথালপি। এনথালপি তো আমরা দেখছি কোশ্চেন আমাদের করছিলাম যে এনট্রপি এনথালপি এর ডেফিনিশন, কিন্তু এখন আপনারা একটা জিনিস জিজ্ঞেস করে বলে, এখন আপনারা বুঝতেছেন যে কেন আমি মিডটার্মের আগে আমরা হচ্ছে থিওরিটার উপর প্রেসার দিছিলাম, এই টার্মগুলো বুঝতে হবে, কারণ আমরা এখন অ্যাপ্লিকেশন দেখতেছি। এখন আমি স্পেসিফিকলি ওয়ান বাই ওয়ান দেখব। সো ড্রাই বাল্ব টেম্পারেচারটা কি, যে নরমাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট আশেপাশে যে টেম্পারেচার, আজকে রুমের যে টেম্পারেচারটা কিংবা আজকে বাইরে যে টেম্পারেচারটা, এটা ড্রাই টেম্পারেচার। আর একটা ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচারকে আমরা একটু আগে দেখলাম। ওয়েট বাল্ব টেম্পারেচারটা কিসের উপর ডিপেন্ড করবে গাইস? বাতাসের কত হিউমিডিটি আছে। এখন আমরা বুঝতে পারি হিউমিডিটি আর রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা কোশ্চেন, ড্রাই বাল্ব টেম্পারেচারের ইউনিট কি হবে? স্যার ড্রাই বাল্ব টেম্পারেচার ইউনিট কি হবে? ডিগ্রি সেলসিয়াস। কেলভিন। হ্যাঁ কেলভিনও করা যায়, কিন্তু আমি আরেকবার একটু মনে করাই দিই যে এটা হলো আমরা ডে টু ডে লাইফ ইউজ করি না, ডে টু ডে লাইফে কোন ইউনিট ইউজ করি? সেলসিয়াস। সেলসিয়াস। সো আমার জন্য কিন্তু সেলসিয়াসই বেটার, কিন্তু আমেরিকা যদি যেতেন ডিগ্রি ফারেনহাইট ইউজ, কারণ কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেড লিনিয়ার রিলেশনশিপ, জাস্ট যোগ করে দিলেই তো হচ্ছে। হ্যাঁ, ওয়েট বাল্ব টেম্পারেচার ইউনিট কি হবে? একই হবে সেলসিয়াস, যেহেতু Because it's temperature. It doesn't have to do anything with the humidity. Humidity is not impact upon the humidity is to the relative humidity. Relative humidity হলো relative humidity বোঝায় absolute humidity, তা বুঝি তার relative humidity বুঝতেই হবে। সেটা বুঝে যেগুলো পড়লে একটা পয়েন্ট আউট করে। কি 0 ডিগ্রি সেলসিয়াস কোনটা? প্লাস আরটা না 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি হ্যাঁ মানে টেম্পারেচার। এখন অ্যাবসলিউট হিউমিডিটি মানে হলো যে আপনি ধরেন বাতাসে কত গ্রাম ময়েশ্চার, কোনটা মেজার করে গেছি? গ্রামে মেজার করে গেছি না, কারণ ভলিউমটা তো প্রেশারটা কম বেশি হচ্ছে। সো ম্যাসটা মেজার করা কিন্তু আমার জন্য যখনই চিন্তা করবেন গ্যাসের ক্ষেত্রে কম্প্রেসিবল গ্যাস না, ইভেন দ্য লিকুইড যদি কম্প্রেসিবল হয়, প্রেশারের উপর যদি ইম্প্যাক্ট ফেলে, সবসময় এটা ম্যাসে কনভার্ট করার চেষ্টা করবেন, হয় ম্যাসে না মোলে কনভার্ট করা ইজ সেফার বাট ঝামেলা বেশি। সো আমরা ডে টু ডে লাইফে কেন বারবার বলছি চারটা কিন্তু ডে টু ডে ইঞ্জিনিয়ারের জন্য, যে যারা ফিল্ডে কাজ করে টেকনিশিয়ানদের জন্য, এদের জন্য। সো ওদের জন্য কিন্তু আমার ক্যালকুলেশন করা হচ্ছে, আমার হাতে এই চারটা আছে, আর চারটা দেখে কিন্তু লিখে ফেলতে আমার জন্য ইজি, যে আমার এই ডেটাটা আছে, এই পয়েন্টটা বের করতে হবে। আচ্ছা সো আমার যদি চিন্তা করি তাহলে আমার অ্যাবসলিউট হিউমিডিটিটা, যেটা অ্যাবসলিউট হিউমিডিটিটা, এটা মানে হলো যে আমার 1 গ্রাম বাতাসে 1 গ্রাম ড্রাই এয়ার, ইম্পর্টেন্ট ড্রাই মানে ওইটার মধ্যে কোনো লিকুইড নাই, 1 গ্রাম জাস্ট পিওর ড্রাই এয়ারে আপনার কত গ্রাম ময়েশ্চার কিংবা ওয়াটার থাকতে পারে, এই যে রেশিওটা
এই জন্য কিন্তু এই অ্যাবসলিউট হিউমিডিটির একটা রেশিও, সো এটা কিন্তু হিউমিডিটি রেশিও। অনেক ক্ষেত্রে এটাকে বলে হিউমিডিটি রেশিও, একই জিনিস। হিউমিডিটি মাল্টিপ্লাই বাই 100 দিয়ে একটা ইনপুট করে না। জি এটা মানে একটা পার্সেন্টেজ হিসেবে থাকে না এটা? না, এটা ডিফারেন্ট। আপনি যেটা বলছেন ওইটা different। ওইটা হলো আপনার ব্রিটিফিকেশন, এটা আলাদা জিনিস। তার মানে হলো আমার কতটুকু পানি আছে 1 গ্রাম ড্রাই এয়ারের ভিতরে, এটাই তো। তবে এই ইউনিটটা কি হবে? গ্রাম পার গ্রাম হবে না? গ্রাম অফ ওয়াটার পার গ্রাম অফ ড্রাই এয়ার, একটা রেশিও। ঠিক আছে, এটা তো আমি ইজি হবে। এখন দেখেন বাতাসের জন্য 1 গ্রাম কিন্তু অনেক বড় একটা ইউনিট। স্যার অ্যাবসলিউট হিউমিডিটি একটু রিপিট করতেন স্যার। অ্যাবসলিউট হিউমিডিটি সেই রেশিও যে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা সার্টেন টাইমে সার্টেন টেম্পারেচারে আপনি যদি ওই ভলিউম অফ এয়ারটা মানে প্রতি গ্রাম ড্রাই এয়ারটা কতটুকু ম্যাস ইন টার্মস অফ ম্যাস কতটুকু পানি হোল্ড করতে পারবে কিংবা আছে। ঠিক আছে, ধরেন আপনার কাছে এখন 1 গ্রাম ড্রাই এয়ার আছে, ওর ভিতরে আমার 0.001 গ্রাম ইয়ে আছে, কি বলবো না, ওয়াটার আছে, ওই ডিভাইডেড বাই ম্যাস অফ ড্রাই এয়ার গ্রাম জি। ঠিক আছে, এখন এটা তো একটা রেশিও, এর জন্য অনেক সময় রেশিও একটু মাথায় রাখবেন যে এটা সাধারণত গ্রামে খুব কম পাবে এই ইয়েটা, কারণ গ্রাম একটা বিশাল বড় ইউনিট। আপনার যেটা আমার ছিল গ্রেইনস, গ্রেইনস একটা খুব ছোট ইউনিট, গ্রেইনস বোধহয় 0.065 গ্রামের মধ্যে, হ্যাঁ 0.65 গ্রামের মধ্যে। 1 গ্রেইন মানে 0.65 গ্রেইন। এটা হলো একটা আমেরিকান ইউনিট, ইম্পেরিয়াল ইউনিট প্রডিউস করে ছোট। একটা মজার ট্রিভিয়া দিই গ্রেইনিং, ওই যখন যে বুলেট ডিজাইন করে না, কার্ট্রিজ ডিজাইন করে না, তখন যে গান পাউডারটা দেয়, গান পাউডার গ্রেইন হিসাব করে, কিংবা বুলেটের যে ওজনটা গ্রেইন হিসাব করে। ওদের যদি কোনো মানে চ্যানেলে দেখেন এরকম কিংবা কোথাও পড়েন বুলেট হিসাব 12 গ্রেইন বুলেট কিংবা 15 গ্রেইন বুলেট কিংবা 10 গ্রেইন গান পাউডার দেওয়া আছে, ওটা গ্রেইন হিসাব। গ্রেইন এটা ম্যাসিভ গ্রেইন কি ফাউন্ডেশনের সম্পর্কিত? হ্যাঁ, ওই গ্রেইন পাউন্ড মানে ইম্পেরিয়াল 1 গ্রেইন হলো 0.06 টাকা। আপনি 6 এর জায়গায় বুঝতে পারছেন ইউনিটটা আছে। ঠিক আছে, তার মানে আপনি যদি দেখেন যে অনেক সময় দেখবেন যে গ্রেইন ওভার গ্রেইন গ্রামে পাবেন, বাট যেহেতু রেশিও সেম জিনিস, বুঝতে পারছেন? কারণ আমার গ্রেইনে ক্যালকুলেট করে গেছি। আপনি একটা হিসাব করেন যে আপনার ঘরে বাতাসের ভিতরে মানে এটা কেন ইঞ্জিনিয়ারদের জন্য ইম্পর্টেন্ট, মানে আপনার 0.01723 গ্রাম বাতাস ময়েশ্চার আছে। এখন এইটা যদি আমি এইখানে আমি পয়েন্ট মানে 1 সিগনিফিকেন্ট ফিগার নিই, তাহলে 3 সিগনিফিকেন্ট নিই, তাহলে এটা কাছে 0.002। এইটা এটার মধ্যে কিন্তু পার্সেন্টেজ অনেক ডিফারেন্স অনেক বেশি, এরর বেশি না। সাম যদি ইউনিটটা ছোট করে দিই তাহলে কিন্তু আমার এররের চান্সটা কম, এই জন্য ছোট ইউনিট ইউজ করে। বুঝতে পারছেন? আপনি বলেন স্বর্ণ যদি এখন কিলোগ্রামে মেজার করা শুরু করে তাহলে তো ঝামেলা। বুঝতে পারছেন? সেই জন্যই হলো এই গ্রেইন কিংবা গ্রামে ইউজ করে, আরো ছোট ইউনিট ইউজ করে, মাইক্রোগ্রাম মানে মাইক্রো মিলিগ্রাম ইউজ হিসাব করে। আচ্ছা, সো অ্যাবসলিউট হিউমিডিটি বুঝলাম, রিলেটিভ হিউমিডিটি বুঝলাম, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। হিউমিডিটি রেশিও, হিউমিডিটি রেশিওটা এটা হিউমিডিটি রেশিও হলো অ্যাবসলিউট হিউমিডিটি রেশিও। এখন রিলেটিভ হিউমিডিটি হলো, এবং এইটা হলো আপনি একটা জিনিস একটু মাথায় রাখেন যে আমার এই অ্যাবসলিউট হিউমিডিটিটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ভ্যালু। অ্যাবসলিউটটা একটা পার্টিকুলার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আমার বাতাসের টেম্পারেচার চেঞ্জ হলে ওর ক্যারিং ক্যাপাসিটি চেঞ্জ হবে না? হবে কি হবে না? কিন্তু ক্যারিং ক্যাপাসিটি চেঞ্জ হবে, এটা মাথায় রাখবেন। আমার বাতাসে যদি বেশি ইয়ে থাকে, কি বললাম না, আমার বাতাসে যদি টেম্পারেচার বেশি থাকে, ওর কতটুকু ময়েশ্চার ক্যারি করতে পারবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাতাসে কিন্তু টেম্পারেচারের উপরে বাতাসটা প্লাস সাউন্ডের স্পিডও চেঞ্জ হবে, আর একটা মলিকুলার স্পিড চেঞ্জ হয়ে যাবে। আমার যদি টেম্পারেচার বেশি হয়, ও সাধারণত বেশি ময়েশ্চার ক্যারি করতে পারবে, বিকজ ওর এনার্জি বেশি, এটা স্পেস বেশি, মলিকুলার স্পেস বেশি, ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার মাসকুলার স্পেস।
তার মানে এই অ্যাবসলিউটটা তার মানে আমার টেম্পারেচারের সাথে সাথে কিন্তু আমার হিউমিডিটি ভ্যালু তার মানে আমার হিউমিডিটি কিন্তু একটা রিলেটিভ ভ্যালু ঠিক আছে যখন আমরা পার্সেন্টেজে দেখব এখানে বলে পার্সেন্টেজ আমার এই বাতাসে ওই একটা টেম্পারেচার কত পার্সেন্টেজ পানি ম্যাসে হিসাবে আছে মানে ওর যে অ্যাবসলিউট ক্যারিং ক্যাপাসিটি যেমন একটা টেম্পারেচার 20 ডিগ্রিতে ও ক্যারি করতে পারে লেটস সে বলপার নাম্বার 0.1 গ্রাম ঠিক আছে কিন্তু ওই টাইমে ও ক্যারি করতেছে হলো 0.7 গ্রাম তার মানে কি এটা হ্যাঁ এটা বলতেছে রিলেটিভ টেম্পারেচার so amount of water vapor present in terms of percentage হলো রিলেটিভ ঠিক আছে কতটুকু রিলেটিভলি ও ক্যারি করতে পারতেছে এবং এটা কিন্তু ভ্যারিয়েবল মানে টেম্পারেচার ডিফারেন্স টেম্পারেচার ডিপেন্ড তাহলে স্যার এই যে অ্যাবসলিউট হিউমিডিটি যেটা ড্রাই এয়ার এটা একটা পার্টিকুলার টেম্পারেচার একটা পার্টিকুলার ভ্যালু দিচ্ছে তো সলিড ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু টেম্পারেচারটা ফিক্স করা স্যার অ্যাবসলিউট হিউমিডিটি তো কোনো ইউনিট নেই পার্সেন্টেজ অ্যাবসলিউট দেখেন হিসাব করে দুটো একটা কোনো ইউনিট নেই একটা রেশিও পার্সেন্টেজ একটা রেশিও সো আমরা এটা পার্সেন্টেজ হিসাব অ্যাবসলিউট হিউমিডিটি স্যার টেম্পারেচার ফিক্স করা সো রিলেটিভ হিউমিডিটি টেম্পারেচারটা যেটা আমরা ইউজুয়ালি লাইফে দেখি টেম্পারেচার হলো ওই পার্টিকুলার ধরুন আপনি এই সময়টা আপনি একটা আচ্ছা আমরা যখন যেটা অঙ্ক করবো তখন এটা ক্লিয়ার হবে আমি বুঝতেছি এখন প্রবলেম যেটা আমরা এখন টার্মসগুলো একটু শিখে নিই রিলেটিভ হিউমিডিটি সাধারণত পার্সেন্টেজে যখন দেখবেন যে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার in terms of percentage এবং এটা অ্যামাউন্টটা হিসাব করছে ভেপারের ক্যালকুলেশন বুঝতে পারছেন এটা আসতেছে ফেজের একটা বিষয় আছে জি পয়েন্ট একটু পরে বোঝাচ্ছি কারণ জি পয়েন্টে বোঝাতে গ্রাফটা বোঝা লাগবে স্পেসিফিক ভলিউম আর এনথালপি এটা বলে দিই আই যেটা টার্ম জি পয়েন্টে বোঝা যাচ্ছে গ্রাফ বোঝানো যাবে জি পয়েন্ট একটু পরে আসছে এখন একটা জিনিস চিন্তা করো যে ধরে এবার চিন্তা করো ধরে আমার এখন একটা টেম্পারেচার আছে সলিড টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এটা একটা সলিড অ্যামাউন্ট অফ ময়েশ্চার ধরে রাখছে হঠাৎ করে আমার রুমের টেম্পারেচার কমে গিয়ে 30 ডিগ্রি হয়ে গেল সো ওর পানির ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে বাতাসে কিন্তু আমার বাতাসে কিন্তু অলরেডি এক্সট্রা ময়েশ্চার আছে রাইট যেমন 30 ডিগ্রিতে আমার 10 গ্রাম পানি আছে বাতাসে 20 ডিগ্রিতে ক্যারিং ক্যাপাসিটি ধরেন 5 গ্রাম সো 5 ডিগ্রিতে যখন 20 ডিগ্রি করে 5 গ্রাম পানি এক্সট্রা যাবে ওটা তো সিস্টেম থেকে বের হয়ে আসতে লাগবে ওই পানিটা তখন কিন্তু ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে ভেপার স্টেটে কিন্তু আর নাই ভেপার স্টেটে থাকতে পারছে না তখন কি লিকুইড স্টেটে চলে আসছে তখন এই যে বিন্দুর মধ্যে পানি জমছে হিম হচ্ছে চিকেন হচ্ছে সারাউন্ডিং সো ওই একটা পার্টিকুলার টেম্পারেচারে যখন আমার ওই পানিটা ছেড়ে দিবে ফেজ চেঞ্জ করবে এটা কিন্তু আপনার গ্যাসিয়াস ফেজ থেকে লিকুইড ফেজ আসছে মাথায় রাখবেন এটা কিন্তু ভেপার ফেজে ছিল রাইট ভেপার কিন্তু আপনার 100 ডিগ্রিতে হওয়ার দরকার নেই জাস্ট বাতাসের ভেতরে ছিল কিন্তু ফেজ চেঞ্জ করে লিকুইড ফেজে চলে আসছে এই জায়গাটা একটু ক্লিয়ার আছে এটা কিন্তু সেল না যখন চলে আসছে তখন যখন ময়েশ্চারটা ও কনডেন্সেট করলো তখন হয়ে গেল না আমরা বুঝতে পারলাম না ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা আগে আপনি ধরেন হিট দিচ্ছেন পানিটা 100 ডিগ্রি যখন অ্যাটমসফিয়ারে যাবে তখন যে গ্যাসিয়াস ফর্মে হবে এটা স্টিম রাইট এটা কিন্তু ভেপার স্টিম আর ভেপার কিন্তু আলাদা জিনিস এটা কিন্তু স্টিম এবং টেম্পারেচার কি হচ্ছে টেম্পারেচারটা হবে স্টিমের টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান 100 ডিগ্রি মানে 99 না গ্রেটার গ্রেটার দ্যান 100 ডিগ্রি 100 100.5 ডিগ্রি উপরে হতে হবে নাহলে কিন্তু গ্যাসেস ফেজ থাকতে পারবে না ওকে কনডেন্সেট করবে কিন্তু আমার যদি নরমাল যখন পানি এসে 20 ডিগ্রিতে ও যখন ভেপারে যাচ্ছে ও তো ভেপার হচ্ছে ওর টেম্পারেচার জি ইভাপোরেশন যখন হচ্ছে তখন কিন্তু 20 ডিগ্রিতে আছে এটা কিন্তু আমার স্টিম না স্টিম কিন্তু একটা থার্মোডাইনামিক প্রপার্টি যে আমি যদি স্টিমের টেম্পারেচার 100 এর নিচে নামাই দিই তাহলে কিন্তু লিকুইড হয়ে যাবে
লিকুইড আছে, কিন্তু এটা তো 120 ডিগ্রিতেও ভেপারের অ্যাটমসফিয়ার থাকতে পারছে, ও থাকতে পারছে কি বাতাসও কিন্তু ক্যারি করতে পারছে। সো এটা কিন্তু ডিপেন্ড করতেছে হিউমিডিটির উপরে, টেম্পারেচারের উপরে বাতাস, এটা কিন্তু ওর টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, এটা বাতাসের টেম্পারেচার ডিপেন্ড করতেছে যে মিডিয়ামটার ভিতরে আছে। তার মানে যেই মুহূর্তে বাতাসের ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে, ও কিন্তু ক্যারি করতে পারতেছে না, ও কিন্তু আর ভেপার ফেজে থাকছে না, কিন্তু তখন আবার লিকুইড ফেজে চলে আসছে। ওটাকে ডিউ বলতেছে। সো এটা টেম্পারেচার আছে, এটা কি আলাদা জিনিস, টেম্পারেচার একই কিন্তু মেকানিজম কিন্তু আলাদা, ইম্পর্টেন্ট। তার মানে আমরা যখন চিন্তা করি, সো একটা স্পেসিফিক ভলিউম কে বলতে পারবেন, বলতে পারলে আপনাদের চকলেট আছে যে বলতে স্যার স্পেসিফিক ভলিউম মানে স্যার ফেজ চেঞ্জ করার আগে আর ফেজ চেঞ্জ করার পর এটার ডিফারেন্সের যে ভলিউমটা এটা হচ্ছে স্যার যে ভলিউমে মানে আপনার বলার পরে সবাই এত ইজি। স্যার যে ভলিউমে এটা হলো মানে কনডেন্স হয়ে যাচ্ছে টেম্পারেচার একটা হিউমিডিটি এক প্রপার্টি দিস ন্যাচারাল প্রপার্টি, এটা নাথিং টু ডু উইথ কনডেন্স। স্পেসিফিক ভলিউম হলো ছোট হাতের বিদে লাগে কিউ এর মতো একটা স্পেসিফিক্যালি 1/ρ ডেনসিটি উল্টা। ডেনসিটি হলো মানে এক ইউনিট ভলিউমে কতটুকু ম্যাস আছে, আর স্পেসিফিক ভলিউম হলো এক ইউনিট ম্যাসে কতটুকু ভলিউম আছে। এটা বাতাসের জন্য বেশি ইউজফুল, মানে গ্যাসের জন্য। আবার বলতেছি এটা আবার একটু হ্যাঁ? আবার একটু বলেন। আচ্ছা এটা বুঝাচ্ছি, এটা বুঝাই দিচ্ছি, মানে বললাম তো এটা যদি বলি আপনার শুনে হাসবেন, এটা হলো জাস্ট ডেনসিটি উল্টা জিনিসটা। ডেনসিটি মানে কি? ডেনসিটি দেখেন, কারণ পানির জন্য কিন্তু ডেনসিটি আর স্পেসিফিক ভলিউম কা মানে জাস্ট রেসিপ্রোকালটা কোনো ব্যাপার না যেটা ইউজ করে, কারণ পানিতে কম্প্রেস করা যায় না, ঠিক আছে? এটা কিন্তু পানির একটা বিশাল পাওয়ারফুল জিনিস, পানি কিন্তু কম্প্রেসিবল, আর ওই কম্প্রেসিবিলিটি আছে, সবকিছু কম্প্রেসিবিলিটি খুবই কম, নেগলিজেবল। তার মানে আমি যদি চিন্তা করি পানির জন্য যে আমার এখানে ধরুন 1 মিটার কিউব আছে ভলিউম, এখানে ধরুন 1000 কেজি পানি আছে কিংবা 1 টন পানি আছে, ঠিক আছে? তারপর ডেনসিটি কতটুকু হলো? ডেনসিটি মানে হলো যে 1 মিটার কিউবে আমাদের 1000 কতখানি মাস আছে, রাইট? ইয়েস স্যার। সো ডেনসিটি ইয়ে কি মাস ডিভাইডেড বাই ভলিউম। আর স্পেসিফিক ভলিউমটা কি? যে আমার পার ইউনিট 1 মিটার কিউব কি বলে আমরা 1 গ্রাম পানিতে কতটুকু ভলিউম আছে। বেসিক্যালি এটা হলো আপনার V বাই M, ভলিউম ডিভাইডেড বাই মাস, উল্টা ডেনসিটি। 1/density। তার ইউনিটটা কি হবে? মিটার কিউব পার কেজি। যে 1 কেজি বাতাসের কতটুকু ভলিউম? এটা এখানে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কারণ বাতাসের টেম্পারেচার, বাতাসের ভলিউমটা আপনার টেম্পারেচার ডিপেন্ড করবে, গ্যাসের জন্য টেম্পারেচার জন্য ডিপেন্ড করবে, আপনার প্রেসারে ডিপেন্ড করবে, রাইট? সো আমি যদি এখানে একটা জিনিস কনস্ট্যান্ট করে দিই, কি আছে? আমি যদি এখানে একটা জিনিস কনস্ট্যান্ট করে দিই, যে ম্যাসটা কনস্ট্যান্ট করে দিই, তাহলে কি আমার ভলিউমটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? ক্লিয়ার? বুঝতে পারছি? স্পেসিফিক ভলিউম কি? সোজা হিসাব 1/ρ। ইউনিটটা কি হবে তাহলে? মিটার কিউব পার কিলোগ্রাম। ডেনসিটি ইউনিটটা কি? কিলোগ্রাম পার মিটার কিউব। এখন বুঝতেছেন যে স্পেসিফিক ভলিউমটা কেন হেল্পফুল? কারণ আমরা কিন্তু ম্যাসটা মেজার করে গেছি, ভলিউমটা, কারণ ভলিউম মেজার করতে হলে আমার প্রেসারটা কনস্ট্যান্ট রাখতে হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, কিন্তু ম্যাস তো চেঞ্জ হবে না, কারণ ম্যাস ডিপেন্ড করতেছে পার্টিকেলস কতগুলো আছে তার উপর। সো আমি এই রুমের বাতাস আমি যদি যেই টেম্পারেচার রাখি, আমি ক্লোজ সিস্টেম থাকে, বাতাসের যে ম্যাসটা সেমই থাকবে। সো আমার 1 কেজি বাতাসে কতটুকু ভলিউম আছে ওই হিসাব করার জন্য ইজি না? এখন এনথালপি মানে কি বলেন? এটা তো মিটারের কোশ্চেন, আমাদের খাতা দেখা শুরু চেঞ্জেস অফ এরর। Changes of error. আরে এটা হলো ওই যে In- সিস্টেমে কতটুকু লস হচ্ছে। না না, এটা তো এনট্রপি, যেটা লস হচ্ছে বললি। ওটা তো entropy না, entropy তো disorder। এনার্জি আছে। হ্যাঁ, ওটাই, স্যার ওটাই এটাই তো answer। বলবো। আমি যদি শুনি দেই, আমি বলছি এই টেম্পারেচার কিন্তু এখানে আরেকটা হিসাব আছে, যখন আপনি এনার্জি প্লাস আরেকটা প্রেসার ভলিউম চেঞ্জ এনার্জি। আপনি যদি এখানে খেয়াল রাখবেন যে আপনি যখনই বাতাস নিয়ে কাজ করতেছি, আমার বাতাসটা কিন্তু এখানে আসছে, there is a compressor. So pressure ভলিউমের একটা হিসাব আছে, প্রেসার ভলিউম চেঞ্জ হচ্ছে, ওটার জন্য কিন্তু সিস্টেমে এনার্জি, ওভারঅল এনার্জি চেঞ্জ হচ্ছে। বাট
ইউ আর রাইট, পার ইউনিট গ্রাম তার জন্য আমাদের পিসিটা হিসাব প্রাইস হবে। সো আপনি যখন এইসব চার্টে দেখবেন তখন দেখবেন যে এটা ইউনিট হবে জুল পার গ্রাম কিংবা জুল পার কিলোগ্রাম, এরকম পার ইউনিট গ্রাম স্পেসিফিক আপনি কাজটা করতে হবে। মানে আমার ওটা আমার জন্য ইজি অ্যাজ এ ইঞ্জিনিয়ার। তার মানে আমি যদি গ্রাফটা এখন আরেকবার দেখি, এখন কিন্তু গ্রাফ মেক্স সেন্স যে ওয়াই देयर আর সো মেনি ভ্যারিয়েবলস। কারণ সবগুলো জিনিস কিন্তু আমার এই বাতাসের প্রপার্টির উপরে ইমপ্যাক্ট করতেছে। ঠিক আছে, তাহলে ডিউ পয়েন্ট টেম্পারেচারটা একটা যদি সিম্পলিফাই করতে স্যার এটাই দ্বারা যে শিশির বিন্দু হওয়ার জন্য প্রয়োজনীয় যে টেম্পারেচারটাতে আমার ওটা পানিটা ক্যারিং ক্যাপাসিটিটা ক্রস করে ফেলতেছে। এটাকে স্যার রিভার্স ইভাপোরেশন বলা যায়। হ্যাঁ, বলা যায় রিভার্স ইভাপোরেশন, কিন্তু লিকুইফ্যাকশন হচ্ছে, ইভাপোরেশন উল্টাটা হচ্ছে। ইয়েস, রাইট, ওইরকমই হচ্ছে এই জিনিসটা, যে আমার সিস্টেমটা ক্যারি করতে পারতেছে না। এবং এর সাথে এই কার্ভ লাইনটা, এবং আমি আপনাদের এই কার্ভ লাইনটা কেন বললাম, এটাকে মানে এক সাইডে খেয়ে ফেলছে কেন লাইনটা, কারণ এর পরে কিন্তু আপনারা গ্যাস স্পেসে নাই, এর নিচে কিন্তু লিকুইডটা গ্যাস স্পেস, এটা এই পাশে কিন্তু গ্যাস স্পেস রয়েছে, এই পার্টটা কিন্তু আমার কোনো দরকার নেই, কারণ আমার কাজ করতেছে কি নিয়ে, বাতাস নিয়ে, ভেপার নিয়ে। তো এইখানে যখন ভেপার নাই, তার মানে আমি গ্রাফটাকে দরকার আছে। সো এটা কিন্তু একটা ফেজ ডায়াগ্রাম, এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ। আমি যেহেতু এই ফেজটা আমি রিড করতেছি না, তাই ফেজটা বাদ। আপনি যদি মনে করেন আমি অরিজিনাল ফেজ ডায়াগ্রামটার কথা কই গেল, এই আপনার টাকা রাখতেছি, কারণ জিনিসটা ইন্টারেস্টিং, আমি জিনিসটা জানি না ছেড়ে দিই, তাহলে আবার নেক্সট স্যার বলতে শুরু করা, বুঝতে পারছেন না? এখন যদি এই জিনিসটা বুঝে দিলে স্টেপ বাই স্টেপ রিড করা হয়, একবার যদি বলে দেন এই লাইনটা এটা, এই লাইনটা এই লাইনটা এটা, এটা আপনি মানে মাথা থাকা ডিফিকাল্ট। আমার অরিজিনাল প্রেসার ভলিউম ডায়াগ্রামটা যদি আমি চিন্তা করি এরকম না, ঠিক আছে, এটাকে বলে কি ট্রিপল পয়েন্ট। এই প্রেসার এবং এই টেম্পারেচারে সবগুলো পয়েন্টে থাকতে হবে, সলিড লিকুইড গ্যাস তিনটা ফেজে থাকতে হবে, ঠিক আছে। একটা পয়েন্টে সলিড থাকে, একটা পয়েন্টে লিকুইড থাকে, একটা পয়েন্টে গ্যাস থাকে, এখানে লিকুইড থাকে, গ্যাস থাকে, সলিড থাকে, এইটাই তো, ঠিক আছে না? মনে আছে আমাদের এই পার্টটায় সলিড, এই পার্টটায় লিকুইড, এই পার্টটায় গ্যাস, টেম্পারেচার, প্রেসার, এটাই তো আমার গ্রাফটা ছিল অরিজিনাল ফেজ ডায়াগ্রাম। যে কোনো একটা লিকুইডে আর পানির জন্য যে কোনো না, আর অন্যান্য লিকুইডে এরকম হবে, পানির জন্য তো এই লিকুইড। এখন এই পয়েন্টটা বলে ট্রিপল পয়েন্ট, যে পয়েন্টটাও সব জায়গায় এক্সিস্ট করতে পারে, এই টেম্পারেচার এই প্রেসারে ওর অ্যাজ একই সাথে সলিড লিকুইড গ্যাস এক্সিস্ট করতে পারে। এখন আপনি চিন্তা করেন যে আমার এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা সলিড লিকুইডের মাঝখানে, আর এই পার্টটা কি হচ্ছে গ্যাস আর লিকুইডের মাঝখানে। সাবজেক্ট আমরা এখন ডিল করতেছি কোন পার্টটা, গ্যাস আর লিকুইডের ভিতরে না, এই পার্টটা, এই কার্ভটা আমরা রিলেট করতে পারছেন, এইটাই এই কার্ভটা, এই পার্টটা লিকুইড, আমার তো লিকুইড দরকার নাই, আমি এই জন্যই এই পার্টটা নিয়েছি। এই থিওরিগুলো আপনাদের প্রথমে বলছিলাম যে থিওরিগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আছে, এই জন্য আপনাদের থিওরিগুলো প্রথমে এত বেশি করে পড়াচ্ছি। এখন বুঝতে পারছেন যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন কোথায়, আমরা হচ্ছে ওই একটা ট্রিপল পয়েন্ট ফর্ম আছে। বেসিক্যালি গ্রাফটা আমি এই পার্টটা বেসিক গ্রাফটা, গ্যাসিয়াস ফেজটা, এইটা এখন এই গ্রাফটা, ওটার মধ্যে একটা ট্রিপল পয়েন্ট আছে। এটা বেসিক্যালি হওয়া উচিত ছিল এই পয়েন্টটা ট্রিপল পয়েন্ট হওয়ার কথা। হ্যাঁ, এই পয়েন্টে ট্রিপল পয়েন্ট হওয়ার কথা, কিন্তু ট্রিপল পয়েন্টের নাম স্পেসিফিক টেম্পারেচার প্রেসার আছে, এখানে প্রেসার লাইনটা নেই। এটা কিন্তু আমি 1 অ্যাটমসফিয়ার, যত ক্যালকুলেশন 1 অ্যাটমসফিয়ার, আমি কিন্তু এখান থেকে এই পার্টটা গাইড করে দিচ্ছি। সো এই ট্রিপল পয়েন্ট আপনি বলতে পারবেন ট্রিপল পয়েন্টের দুইটা জিনিস ইম্পর্টেন্ট, প্রেসার টেম্পারেচার দরকার, এবং ট্রিপল পয়েন্টের জন্য আমার স্পেসিফিক টেম্পারেচার স্পেসিফিক প্রেসার দরকার। এখানে তো আমার স্পেসিফিক টেম্পারেচার নেই, টেম্পারেচার এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি। এখন চিন্তা করেন এটা যদি আমার আরেকটা ভ্যারিয়েবল অ্যাড হয় প্রেসার, তাহলে গ্রাফটা কি অবস্থা হবে চেহারা বুঝতে পারছেন? গ্রাফটা হলে দেখেন মেস হয়ে যাবে, পুরো মেস হয়ে যাবে। কিন্তু জোকস অ্যাপার্ট, আমরা একটা আইডিয়া পেলাম না পুরো জিনিসটা সম্পর্কে, ক্লিয়ার? এখন এটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তখন আমরা এটা, ঠিক আছে, এটা বেসিক্যালি এইটাই, কিন্তু এইটা
এটা দেখতে তো এরকম লাগতেছে কই গেল হারাই গেল আচ্ছা এটা দেখতে তো এরকম লাগতেছে কেন জানো দেখতে এরকম লাগতো এই লাইন লাগতো আমাদের কিন্তু অনেকগুলা এক্সিস অনেকগুলো এক্স আর ওয়াই নেই ঠিক আছে মাল্টি এক্সিস এটা আপনি বেসিক্যালি আপনি 3 ডাইমেনশনাল গ্রাফকে টুইস্ট করে 2 ডাইমেনশনে নিয়ে আসতেছেন সো আপনি একটা ডাইমেনশন রিডিউস করেছেন জিনিসটা কিন্তু এই জন্যই দেখতে কমপ্লিকেটেড হয়ে গেছে আপনি ধরেন আমরা কিন্তু এই যে বোর্ডে যদি আমি একটা 3 ডাইমেনশনাল বক্স আঁকতে চাই 3 ডাইমেনশনাল বক্স আঁকতে গিয়ে আমি কিন্তু জাস্ট লাইনটা দিচ্ছি আলটিমেটলি এটা কিন্তু এখনো 2 ডাইমেনশনাল একটা লাইন আমরা জাস্ট একটা শ্যাডো দেখাচ্ছে ইমপ্রেশন দেখাচ্ছে একটা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল অবজেক্ট একটা 2 ডাইমেনশনাল ইমপ্রেশন দেখাচ্ছে সো এই জিনিসটা কিন্তু আমার এই নতুন কতগুলা ওরিয়েন্টেশন অ্যাড করা লাগছে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে এই 3 ডাইমেনশনাল জিনিসটা কিন্তু একটা বক্স ক্লিয়ার সো আমি কিন্তু 3 ডাইমেনশনাল একটা ডায়াগ্রামকে স্কুইজ করে 2 ডাইমেনশনাল আছে আমার জন্য কিন্তু একটা কাগজ ক্যারি করা ইজি একটা বক্স ক্যারি করা আছে রাইট সো এই জন্য এটা মানে এই লাইনগুলো যখন এই দিকে আসতেছে আপনি স্কুইজ করে দিচ্ছেন দেখে ওইভাবে এবং ইঞ্জিনিয়ারিং যে গ্রাফগুলো দেখবেন সব এরকমই দেখবেন হয় এরকম গ্রাফ দেখবেন না টেবিল দেখবেন যে আপনারা ধরেন অনেক সময় দেখেন না টেবিল দেয় এই টেবিলে এই লাইনটা নিয়ে দিচ্ছি আচ্ছা একটু বলে দিই আপনাদের আজকে তাহলে খারাপ হবে কারণ অলরেডি টাইম পাস হয়ে গেছে থ্যাংক ইউ আপনাদের পেশেন্সের জন্য তারপরে এখানে একটা এক্সিস এখানে আছে রাইট একটা এক্সিস ভার্টিক্যালি যাচ্ছে দুইটা আলাদা এক্সিস এখানে আরো কিছু লাইন দেখেন এই একটা এক্সিস দেখছেন এখানে দেখেন দুইটা এক্সিস আছে একটা হলো ভার্টিক্যাল মানে ইনক্লাইন্ড আসছে ইনক্লাইন্ড দুইটা এক্সিস আছে এটা আসছে সাইড লাইন আসছে অনেকগুলো আমার 8টা মানে ভ্যারিয়েবল আছে 8টা এখানে আছে সো আমি যদি চিন্তা করি দিস লাইন এই ভার্টিক্যাল এই হরিজন্টাল লাইনটা আমার ট্রাইবাল টেম্পারেচার ঠিক আছে আমার ইনক্লাইন্ড লাইনগুলো যে দেখতেছেন না এইখানে যে আসছে এটা নাম ওয়েট বাল্ব টেম্পারেচার ঠিক আছে আরেকটা এটা আমি ক্লিয়ারলি লিখে দেব আপনাদের এটা ডায়াগ্রামে ড্র করে দেব আপনি শুধু নেক্সট ক্লাস ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা এই অঙ্কটা সলভ করব এটা অঙ্ক ঠিক আছে স্টেপ বাই স্টেপ সলভ তারপরে কি আসে আমার রিলেটিভ হিউমিডিটি সবসময় খেয়াল করা যায় আপনি দেখেন কারণ পার্সেন্টেজ কত আছে এই যে কার্ভ লাইনগুলো দেখতেছেন না এই যে কার্ভ লাইনগুলো আসছে দিস গিভিং দ্য রিলেটিভ হিউমিডিটি 90 80 70 বুঝতে পারছেন এটা 100% সো এটা আসছে একটা স্পেশাল লাইন এই লাইনটার নাম বলা হয় আপনার ডিউ পয়েন্ট ঠিক আছে কারণ এই লাইনটার ব্যাপারে চিন্তা করেন এই লাইনটার উপর কিন্তু আমি যেখানেই যাই না কেন আমার বিয়ে করব কতটুকু ময়শ্চার কতটুকু 100% রিলেটিভলি 100% চেয়ে বেশি ময়শ্চার ক্যারি করতে পারবে না সো এটা কি স্যাচুরেশন লাইন না এটা স্যাচুরেটেড টেম্পারেচার সো এইটা 100% লাইটটাই কিন্তু তখন আমার স্যাচুরেটেড টেম্পারেচার হবে এটা বুঝতে পারছি এই দেখেন ওয়েট বাল্ব টেম্পারেচার কিন্তু এই লাইনগুলো ইনক্লাইন্ড লাইনগুলো ওয়েট বাল্ব টেম্পারেচার রাইট আরেকটা আসবে সেখানে আরেকটা ইনক্লাইন্ড লাইন আছে দেখেন এবং স্ট্রেট লাইন আসছে ওটা হলো এনথালপি ওই টেম্পারেচারে ওই পার্টিকুলার সময় কতটুকু এনার্জি ক্যারি করতেছে পুরো সিস্টেমটা ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা এটা যদি বুঝি তাহলে কি হবে একটা লাইন আছে সেটা স্পেসিফিক ভলিউমের লাইন আছে মানে একটা 2 ডাইমেনশনাল গ্রাফে 8টা ভ্যারিয়েবল যখন ইনক্লুড কমপ্লিট করতে হবে কিন্তু যখন একবার রিড করতে শিখবেন না তখন ইজি হবে যে আপনার চোখ খেয়াল রাখতে হবে যে কোন লাইনটা কোথায় কোন পয়েন্টে গাইড করতেছে এইগুলো সব কোশ্চেন এরকম থাকে কোশ্চেন থাকে আমাদের আমি কি জানতে পারবো মানে আমাদের জন্য মেজারমেন্ট করা ইজি কোনটা ট্রাই বাই টেম্পারেচার ওয়েট বাই টেম্পারেচার এগুলো থেকে মেজার করা ইজি আমাদের জন্য রাইট সো আমার মনে ওই দিকটা দেওয়া আছে আরেকটা জিনিস আমি জানতে পারি কি হিউমিডিটি পার্সেন্ট কত ওটা তো জানতে পারি আমি ওইগুলো যদি জানতে পারি তাহলে কিন্তু আমি এই দুটো টেম্পারেচার দিয়ে যে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার এইটা সেটিং পয়েন্ট আসবে না এইটাই তো আমার তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমরা ওই পার্টিকুলার সময়ে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন মানে ওখানে ময়েশ্চার ক্যারিং ক্যাপাসিটি দেখ এটাই তো আমার ফিজিক্যাল প্রপার্টি দিচ্ছে ক্লিয়ার এখন যদি এইটা ফিজিক্যাল প্রপার্টি এই পয়েন্টগুলো তার মানে আমি যখন যেই টেবিলটা যাব যেই লাইনটা যাব ওই পার্টিকুলার সকালগুলোতে যাচ্ছি না এই পয়েন্টটা ডিফাইন করতেছে না ক্লিয়ার আইডিয়া পেলাম আমরা কিভাবে চার্ট ইউজ করব এক ক্লাসে অঙ্ক করতাম ফুটে এইটা হবে ইনশাআল্লাহ মানে
মানে রিয়েল ইঞ্জিনিয়ারিং সবসময় মজা। হ্যাঁ এটা ইন্টারেস্টিং পার্ট। এগুলো সব এগুলো অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। দেখেন আমরা যে কোনটা ইউজ করতেছি, বাসা বাড়িতে যে আমরা